জাস্ট তো এই চ্যাপ্টারটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা ফান্ডামেন্টাল যেটা আছে তোমাদের এই সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের মধ্যে, এই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করবো। আগের দিন সামান্য ডিসকাশন করা হয়েছিল, তো আমি আজকে আবার নতুন করেই স্টার্ট করছি, ব্যাপারটা পুরোটাই নতুন করে একবার স্টার্ট করছি। তো এই যে পাওয়ার সিস্টেমের আন্ডারে যে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন যে সাবজেক্টটি আছে, তার মধ্যে একটা প্রথম চ্যাপ্টার অর্থাৎ ফান্ডামেন্টালস, সেটা আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। ধরো ফার্স্টলি আমরা জানবো যে কোনো সিস্টেম, একটা সিস্টেম ধরো আমাদের আছে এরকম, সেই সিস্টেমের নর্মাল কন্ডিশনস কোনটাকে বলবো আমরা। এরকম ধরো একটা জেনারেটিং ইউনিট আছে, এসি একটা সোর্স আছে, এটা হলো জেনারেটর। হ্যাঁ, এখানে আছে আমাদের একটা লোড, সাপোজ এখানে কানেক্টেড আছে আমাদের টার্মিনালে একটা লোড কানেক্টেড আছে, ঠিক আছে। জেনারেটর জেনারেট করছে এবং লোডটা সেই পাওয়ারটা পাচ্ছে। লোড পর্যন্ত পাওয়ারটা যাচ্ছে কিসের মাধ্যমে, না একটা নেটওয়ার্ক আছে, একটা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একটা নেটওয়ার্ক আছে, এবং সেগুলির মাধ্যমে পাওয়ারটা জেনারেটিং ইউনিট থেকে যেখানে আলটিমেটলি ওই পাওয়ারটা ইউটিলাইজড হচ্ছে সেই পর্যন্ত পৌঁছাচ্ছে। কিসের মাধ্যমে যাচ্ছে, না নেটওয়ার্ক, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে যাচ্ছে। তো এটা ধরো একটা জেনারেটিং সিস্টেম, এর জেনারেটেড ভোল্টেজ ধরো ইআই, সাপোজ এর জেনারেটিং ভোল্টেজ সাপোজ ইআই, এবং এর যে ইন্টারনাল ইম্পিডেন্স যেটা, সেটা মনে করো জেড আই, ঠিক আছে। জেড আই হচ্ছে কি ইন্টারনাল ইম্পিডেন্স অফ দিস জেনারেটর। আর এখানে আছে আমার লোড, লোডের মনে করো লোড ইম্পিডেন্স আছে কত, জেড এল, মনে করো জেড এল হচ্ছে লোড ইম্পিডেন্স। এবং এই লোডের টার্মিনালে যে ভোল্টেজ পৌঁছাচ্ছে, সাপোজ সেই ভোল্টেজটা আমরা বলছি, এর টার্মিনালে যে ভোল্টেজটা পৌঁছাচ্ছে সাপোজ সেটা হচ্ছে ই0 আমি বলছি, ঠিক আছে, বা ইও বলতে পারো, আউটপুট ভোল্টেজ বলতে পারি আমরা, ঠিক আছে। এই পর্যন্ত পৌঁছাচ্ছে। তো এই রকম অবস্থায় যদি আমার জেনারেটিং স্টেশনে যেটা জেনারেটেড হচ্ছে সেটা লোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে একটা নেটওয়ার্কের মাধ্যমে, তো যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যেও তার নিজস্ব কিছু একটা ইম্পিডেন্স তো থাকে, ট্রান্সমিশন লাইনেরও একটা নিজস্ব ইম্পিডেন্স থাকেই। সাপোজ সেটাকে আমরা জেড ধরে নিচ্ছি, ট্রান্সমিশন লাইনের একটা ইম্পিডেন্স আছে জেড, এটা আমরা জেড ধরে নিচ্ছি। এবং এর মাধ্যমে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটার পরিমাণ হচ্ছে আই, ঠিক আছে। এখন এই যে ট্রান্সমিশন লাইন, এর মধ্যে ইম্পিডেন্সের জন্য কিছুটা ড্রপ তো হবে, নর্মাল কন্ডিশনেও কিছুটা ড্রপ হবে, এবং তার জন্য জেনারেলি কি হয়, এখানে যে জেনারেটেড ভোল্টেজ যেটা ইআই থাকে তার থেকে কিছুটা কমে যায়। আমার যে এখানে আউটপুট যেটা আমরা লোডের অ্যাক্রসে পাই সেই ভোল্টেজটা জেনারেলি কিছুটা কম থাকে, ঠিক আছে, কিছুটা পরিমাণে হলেও কিন্তু ভোল্টেজটা আমার কমে যাবে, এটা নর্মাল কন্ডিশনেই আমাদের হয়ে থাকে। কিন্তু মনে করো এখন একটা ফল্ট হয়ে যদি যায়, এটাকে আমরা বলবো নর্মাল কন্ডিশন, ঠিক আছে। নর্মাল কন্ডিশন কাকে বলছি, জেনারেটর জেনারেট করছে, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে পাওয়ারটা লোড পর্যন্ত চলে যাচ্ছে, লোডের অ্যাক্রসে পাওয়ারটা ইউটিলাইজড হচ্ছে, এবং কারেন্টটা ব্যাক হয়ে আবার সোর্সে ব্যাক করে যাচ্ছে, ঠিক আছে। এটা নর্মাল কন্ডিশন, ঠিক আছে। এখন অ্যাবনর্মাল কন্ডিশন বা ফল্টি কন্ডিশন আমরা কাকে বলবো, ফল্টি কন্ডিশন কখন বলবো, মনে করো এখানে আমার একটা কি হলো, না লোডের আগেই যে লাইন দিয়ে যাচ্ছিল পাওয়ারটা লোড পর্যন্ত, আর যে লাইন দিয়ে লোড থেকে পাওয়ারটা বা কারেন্টটা ব্যাক করে যাচ্ছিল সোর্সে, সেই দুটো লাইন কোনো কারণবশত শর্ট হয়ে গেছে, ঠিক আছে, কোনো কারণবশত শর্ট হয়ে গেছে এরকম। তাহলে সেই পরিস্থিতিটাকে আমরা কি কন্ডিশন বলবো, এই কন্ডিশনে পাওয়ারটা যেটা আমার জেনারেটর জেনারেট করবে সেই পাওয়ারটা কি আর লোড পর্যন্ত পৌঁছাবে, সেখানে কিন্তু আর লোড পর্যন্ত পাওয়ারটা পৌঁছাবে না, কারণ এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে। ধরো আমি কারেন্টের পথটাকে দেখাই, কারেন্টটা এই রাস্তা দিয়ে আসবে, এই ট্রান্সমিশন নেটওয়ার্কের মধ্যে দিয়ে আসবে, কিন্তু তারপরে তার কাছে দুটো রাস্তা, একটা হচ্ছে এই সবুজ রঙের যে রাস্তাটা, এই যে সবুজ রঙের আমি দেখিয়েছি, শর্ট করে দেখিয়েছি এই পাথটা, আরেকটা পাথ আছে কোনটা, এইটা, এই জেড এল, সরি জেড যেটা আমাদের, সরি এটা হচ্ছে লোড, তো জেড এল, এটাকে আমি জেড এল বলছি। এই জেড এল এর মধ্যে দিয়ে আরেকটা রাস্তা, কোন রাস্তাটা নেবে কারেন্ট, কারেন্ট অবশ্যই নেবে শর্ট, যেটা লোয়েস্ট ইম্পিডেন্স পাথ কোনটা হবে, কোন পথের রেজিস্ট্যান্সটা কম, অবশ্যই এই যে আমার পাথটা, এই পথের রেজিস্ট্যান্স একদমই কম, ঠিক আছে। সেই কারণে যে কারেন্টটা ফ্লো করবে সেটা কিন্তু এই যে সবুজ রং দিয়ে দেখিয়েছি এই পথ দিয়ে এসে আবার এখান দিয়ে ব্যাক করে যাবে, ঠিক আছে। তাহলে এই যে কারেন্টটা হচ্ছে, এই কারেন্টটা কখন তৈরি হচ্ছে, এটা যখন সিস্টেমের মধ্যে কোনো কারণবশত যে ইনপুট এবং আউটপুট যে দুটো টার্মিনাল, সেই দুটো টার্মিনাল শর্ট সার্কিটেড হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। দেখো এই কন্ডিশনে আমার যে মেন পারপাস, আমি পাওয়ার জেনারেশন করেছিলাম লোডে সেটাকে ইউটিলাইজ করবো বলে, কিন্তু সেই পারপাসটা তো আর সার্ভ হচ্ছে না, লোডে তো কোনো পাওয়ার পৌঁছাচ্ছে না,
সমস্ত কারেন্টটা কি হচ্ছে এই শর্ট সার্কিট পাথ দিয়ে ব্যাক করে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি ইট ইজ কাইন্ড অফ অ্যাবনর্মাল কন্ডিশন। এটা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমের একটা অ্যাবনর্মাল অথবা শর্ট সার্কিট কন্ডিশন। ঠিক আছে, অ্যাবনর্মাল কন্ডিশন। অ্যাবনর্মাল কন্ডিশনের মধ্যে এই ঘটনাটাকে বলা হতে পারে শর্ট সার্কিট। যখন আমাদের ইনপুট এবং আউটপুট এই দুটো টার্মিনাল যখন শর্ট সার্কিটেড হয়ে যাচ্ছে, পরস্পর শর্ট হয়ে যাচ্ছে, তখন কারেন্টটা লোডে পৌঁছানোর পরিবর্তে সেই শর্ট সার্কিট পাথ দিয়ে সোর্সে ব্যাক করে যাচ্ছে। এই কন্ডিশনটাকে আমরা শর্ট সার্কিট বলবো। শর্ট সার্কিট ইজ এ কাইন্ড অফ অ্যাবনর্মাল কন্ডিশন ইন দ্য পাওয়ার সিস্টেম। তো আমরা নিশ্চয়ই পাওয়ার সিস্টেমের মধ্যে শর্ট সার্কিট কন্ডিশনটা আসুক, এটা আমরা চাইবো না, তাই তো? কেন চাইবো না? কারণ যখনই এখানে শর্ট সার্কিট হবে, শর্ট সার্কিট যখন হবে তখন এখান দিয়ে যে কারেন্টটা আসবে সেটা আমার নর্মাল কারেন্টের থেকে বেশি হবে না কম হবে বলো? নর্মাল কারেন্ট যখন ফ্লো হচ্ছিল, যখন আমাদের এই ফল্টটা হয়নি, মনে করো যখন আমাদের সিস্টেমটা নর্মাল ছিল, মনে করো এরকম কোনো ফল্ট হয়নি, তখন আমাদের এইখানে সেন্ডিং এন্ডের ভোল্টেজ কত? ইআই, আর রিসিভিং এন্ডের ভোল্টেজ কত? ইও বলছি। তাহলে কারেন্টের মানটা আই সমান আমরা কি লিখতে পারি বলো? আই সমান কি বলতে পারি? এদিকটা ধরো প্লাস আর এদিকটা ধরো প্লাস, ঠিক আছে, এদিকটা প্লাস। এখান দিয়ে কারেন্ট কত যাচ্ছে? নর্মাল কন্ডিশনে আই কারেন্ট যাচ্ছে। তাহলে আই সমান আমরা কি বলতে পারি নর্মাল কন্ডিশনে? সেন্ডিং এন্ডের ভোল্টেজ কত? ইআই, এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ডের ভোল্টেজ, মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ কত? ইও, এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ডের ভোল্টেজ, ডিভাইডেড বাই আমরা কি করব? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ইম্পিডেন্স। কোন ইম্পিডেন্স? না লাইনের নিজস্ব ইম্পিডেন্স, প্লাস হচ্ছে আমাদের এই যেটা আছে লোডের ইম্পিডেন্স। তো সেটা কত? না জেড, এটা হচ্ছে আমাদের লাইনের ইম্পিডেন্স, প্লাস হচ্ছে জেড এল, তাই তো? জেড প্লাস জেড এল, এটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশনে লাইনের মধ্যে এই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। কিন্তু যখন একটা ফল্ট হয়ে যাবে, যখন একটা ফল্ট এখানে হয়ে যাবে এরকম, সেই ফল্টের জন্য যে কারেন্টটা ফ্লো করবে, ফর এক্সাম্পল সেই কারেন্টটাকে আমরা বলছি আইএসসি। ঠিক আছে, এটা একটা শর্ট সার্কিট কন্ডিশন, তো এই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি আইএসসি। ঠিক আছে, এই শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ কত হবে? শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ কত হবে বলো? আইএসসির পরিমাণটা, আইএসসির পরিমাণটা হবে আমার, এখানে আমাদের সেন্ডিং এন্ড এটা ইআই, এখানকার ভোল্টেজ তো জিরো, কারণ এই রিটার্ন পাথের ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজ, এই টার্মিনালের ভোল্টেজ 0 ভোল্ট, তার মানে এখানকারও ভোল্টেজ আমরা 0 ভোল্টই বলতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের একমাত্র সোর্সকে ইআই, তাকে আমরা ভাগ করব কাকে দিয়ে? ডিভাইডেড বাই আমাদের এই পথের যে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। তো এইটুকু পথের ইম্পিডেন্স যদি একদম লোডেড টার্মিনালেই হয় তাহলে আমরা টোটাল জেডটা পাবো, আদারওয়াইজ যদি মাঝপথে হয় তাহলে টোটাল জেডটাও পাবো না। জেড ড্যাশ আমরা সাপোজ এটাকে আমরা নাম দিচ্ছি, বা জেড এসসি বলতে পারি এটাকে আমরা, শর্ট সার্কিট ইম্পিডেন্স। তো এই শর্ট সার্কিট যে ইম্পিডেন্স সেটার পরিমাণটা কিন্তু এই জেড প্লাস জেড এল, যেটা নর্মাল কন্ডিশনের ইম্পিডেন্স, তার তুলনায় অনেকটাই কম, তাই তো? অনেকটাই কম। এবং এখানে দেখো একটা মাইনাস একটা জিনিস ছিল, আমাদের লোডের অ্যাক্রস একটা ভোল্টেজের ড্রপ ছিল, সেটাও ছিল, কিন্তু বেসিক্যালি এটা আমরা এখানে যদি লোডের অ্যাক্রসের ড্রপটাকে কনসিডার করি তাহলে এটাকে আমরা জেড, অনলি জেডই লিখবো, সরি এটা অনলি জেডই হবে, কারণ এই পথে তো আমার শুধু জেড আছে, এখান থেকে এইটুকু পথের ইম্পিডেন্স শুধু জেড আছে, এখানকার ভোল্টেজ হচ্ছে ইআই, এখানকার ভোল্টেজ হচ্ছে ইও, তাহলে ইআই মাইনাস ইও, এখান এইটুকু ড্রপ, এবং এখানে ইম্পিডেন্স কত? জেড, এইটা আছে আমাদের নর্মাল কন্ডিশনে। কিন্তু যখন আমাদের শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, শর্ট সার্কিট হয়ে গেলে তখন কত ভোল্টেজ হচ্ছে? এখানে ভোল্টেজ হচ্ছে ইআই, এখানে ভোল্টেজ হচ্ছে 0, তাহলে ইআই মাইনাস 0 ডিভাইডেড বাই এইটুকু পথের যে ইম্পিডেন্স, এটা নিশ্চয়ই জেড এর থেকে কম হবে, আগে যেটা জেড ছিল এখন নিশ্চয়ই সেটা জেড এর থেকে কম হবে, উপরন্তু এখানে মাইনাস যে টার্মটা হচ্ছিল সেটাও থাকছে না। তার মানে অবশ্যই আমরা বলতে পারি নর্মাল কন্ডিশনে যে কারেন্ট আই ফ্লো হচ্ছিল, আইএসসি, কিন্তু তার তুলনায় অনেক অনেক বেশি হবে। এই যে শর্ট সার্কিট কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো হবে, দ্যাট উইল বি মাচ মাচ গ্রেটার দ্যান দ্য কারেন্ট হুইচ ওয়াজ ফ্লোয়িং আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট সার্কিট কন্ডিশনের বৈশিষ্ট্য। বোঝা গেল? শর্ট সার্কিট কন্ডিশনে তাহলে আমাদের যে কারেন্টটা ফ্লো হবে সিস্টেমের মধ্যে, সেই কারেন্টের পরিমাণ কিন্তু নর্মাল অপারেটিং কন্ডিশনে সিস্টেমের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই পরিমাণে বেশি হবে। এটা বুঝতে পারলে? রাহুল মান? হ্যাঁ স্যার, পেরেছি বুঝতে। তুমি তো আগের দিনও ছিলে, সেটা বুঝতে পেরেছো? স্যার বেশি কেন হবে, মানে বেশি হবে তো বুঝলাম, কিন্তু বেশি কেন হবে ওখানটা?
বেশি কেন হবে বুঝতে পারলে না? দেখো বেশি কেন হবে, নর্মাল কন্ডিশনের ছবিটা দেখো কিরকম ছিল। নর্মাল কন্ডিশনের ছবিটা আমি যদি আরেকবার এখানে ড্র করে নিই, নর্মাল অপারেটিং কন্ডিশনের ছবিটা আমি এখানে সেপারেটলি ড্র করছি, ঠিক আছে? নর্মাল অপারেটিং কন্ডিশনের ছবিটা আমি এখানে ড্র করছি। আচ্ছা ঠিক আছে, এইখানে আমার যেটা আছে এটা কত, উপরে প্লাস, নিচে আমি ধরলাম মাইনাস, এটা হচ্ছে আমার ইআই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইআই, ঠিক আছে? আর এখানে আমার লোড আছে, লোডের যে ইম্পিডেন্স, আমি সাপোজ সেই লোডের ইম্পিডেন্সটাকে ধরছি জেডএল। এর অ্যাক্রসে ভোল্টেজ কত আছে বললাম, লোডের অ্যাক্রসে ভোল্টেজ আছে আমার ইও, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইও আউটপুট, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে বলো, এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে নর্মাল অপারেটিং কন্ডিশনে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তুমি কার্চফস ল থেকে আমাকে বলো দেখি কারেন্ট এইটুকু পাথ, মানে এখান কোনটুকু পাথ বলো দেখি। পাথ হচ্ছে আমার এইখান থেকে এইটুকু, এইখান থেকে শুরু করে মনে করো এইটুকু পাথ, এইটুকু পাথের যে ইম্পিডেন্সটা আছে, হ্যাঁ, সেই ইম্পিডেন্সের পরিমাণ সাপোজ ধরে নাও ওটা হচ্ছে জেড, ধরে নাও এইটুকু পাথের ইম্পিডেন্স হচ্ছে জেড। তাহলে বলো দেখি এখান থেকে এইটুকুর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের মান কত হবে? আই সমান আমরা কি বলতে পারি ফ্রম কার্চফস ল, বলো? এখানের ভোল্টেজ ইআই আর ওইদিকে রিও, মানে ইআই মাইনাস ইও বাই জেড, জেড, মানে জেড এল। আচ্ছা জেড, হ্যাঁ। অনলি জেড, তাই তো, অনলি জেড। তাহলে আমার টোটাল যে তারটা তার ইম্পিডেন্স আমি ধরে নিচ্ছি জেড, তাহলে এটা হচ্ছে নর্মাল কন্ডিশনের কারেন্ট, এটা তো বুঝতে পারছো, এটা নিয়ে কোনো ডাউট নেই, হুম। এটা ঠিক আছে। এবার মনে করো ফল্ট হয়ে গেছে, উপরের ছবিটা দেখো, উপরে যখন ফল্টটা হয়ে গেছে এরকম শর্ট হয়ে গেছে, তা তখন আমার যে ফল্টটা যদি মনে করো একদম লোডের টার্মিনালে না হয়ে একদম লোডের টার্মিনালেই হবে, তার তো কোনো মানে নেই, মাঝপথেও হতে পারে, আবার লোডের টার্মিনালেও হতে পারে, আবার একদম শুরুর দিকেও হতে পারে, কোথায় হবে আমরা জানি না। তো যে কোনো একটা জায়গায় হতে পারে, এখানেও হতে পারে, ঠিক আছে? একদম শুরুতেও হতে পারে, একদম শেষেও হতে পারে, অথবা একদম মাঝখানেও হতে পারে, বা কোনো এক জায়গায় হতেই পারে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এরকম একটা জায়গায় ঘটেছে ফল্টটা। তা সেই অবস্থায় আমার বলো দেখি এই জায়গাকার ভোল্টেজটা কত, এই জায়গার ভোল্টেজ কত, এখানে ভোল্টেজটা কত আছে? এখানে ভোল্টেজ তো ফিক্সড, এটা তো ইআই ইআই থাকবে, আছে। এখানে ইআই আছে। আচ্ছা এইখানে ভোল্টেজ কত, এইখানকার ভোল্টেজ কত, যে জায়গায় ফল্ট হবে সেখানকার ভোল্টেজ কত হবে? ফল্ট হওয়া মানে তো এখানে গ্রাউন্ডে কোনো ঠেকে গেছে, ভোল্টেজ নেই। হ্যাঁ, হ্যাঁ কত হবে, কত হবে? জিরো এখানকার হবে। জিরো হবে, ঠিক। তাহলে বলো এখানে কারেন্ট কত ফ্লো করবে? আর আমি বলতে পারি যে এই যে টোটাল রেজিস্ট্যান্স যদি, টোটাল ইম্পিডেন্স যদি জেড হয়, তাহলে এইটুকু দৈর্ঘ্যের জন্য নিশ্চয়ই জেড হবে না, জেড এর থেকে কিছুটা কমই হবে, তাই না? কম হবে। এইটুকুর জন্য নিশ্চয়ই কম হবে, আমরা সেটাকে জেড এসসি বলছি সাপোজ। তাহলে ইআই মাইনাস জিরো ডিভাইডেড বাই জেড এসসি, এই কারেন্টটা হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমার দুটো জিনিস, একটা হচ্ছে জেড নিচে আছে, এখানে আগে ছিল জেড আর এখন হয়েছে জেড এসসি, কোনটা বেশি, কোনটার মান বেশি? জেড বেশি ছিল। জেড বেশি ছিল কারণ দৈর্ঘ্য বেশি ছিল, ঠিক আছে? হুম। আর অন্যদিকে এখানে মাইনাস একটা কিছু ছিল নিউমারেটরে, যেটা উপরে আছে সেখানে মাইনাস কিছু একটা ছিল, এখানে মাইনাস কত হয়েছে, এখানে মাইনাস জিরো হয়েছে। তাহলে কোনটা উপরে, কোন জিনিসটা বেশি আছে, উপরের জিনিসটা কোনটাই বেশি আছে? সেকেন্ড জিনিস, সেকেন্ডে এখানে এটাই বেশি, উপরের টার্মটা এখানেই বেশি, আর নিচের জিনিসটা এখানে ছোট বড়, উপরে বড় নিচে, সরি উপরেও বড় ছোট। আর নিচে ছোট, উপরে বড় নিচে ছোট, তাহলে কি হবে এই ওভারঅল জিনিসটার ভ্যালুটা কি হবে বলো? বেশি উপরের হবে। জিনিসটার ভ্যালু বেড়ে গেছে, নিচের জিনিসটার ভ্যালু কমে গেছে, তার মানে ওভারঅল জিনিসটার যে কারেন্টের ভ্যালুটা এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, আইএসসি যেটা হবে তার পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। কার থেকে বেড়ে যাবে? নর্মাল অপারেটিং কন্ডিশনে যে কারেন্ট যাচ্ছিল তার তুলনায় অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। ঠিক আছে, প্রস্তুতি বুঝেছো? হুম। ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল আমাদের ফল্টি কন্ডিশনের মানে একটা সিচুয়েশন, মানে ফল্টি কন্ডিশন হলে কি হয় সেটা আমরা এখানে এক্সপ্লেন করলাম, ঠিক আছে? এবার আমরা দেখবো যে এই যে শর্ট সার্কিটের ঘটনা, এটা ঘটার কারণগুলো কি, শর্ট সার্কিট কি কি কারণে ঘটতে পারে, রিজনস অফ শর্ট সার্কিট, রিজনস অফ শর্ট সার্কিট, এগুলো ঘটার কারণ কি বলো? রিজনস অফ শর্ট সার্কিট, দেখো শর্ট সার্কিট ঘটার মূলত কারণ দু রকমের হতে পারে, মূলত আমরা এটাকে দুটো ক্যাটাগরিতে ভাঙতে পারি। একটা হচ্ছে আমাদের ইন্টারনাল কারণ, ঠিক আছে, পাওয়ার সিস্টেমের মধ্যে অভ্যন্তরীণ কোনো একটা কারণ, মানে পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত ডিভাইসেস বা ইকুইপমেন্টস আমরা ব্যবহার করছি সেগুলোর কোনো কারণে ফেইলিওর হতে পারে, অথবা আবার কোনো এক্সটার্নাল কারণও থাকতে পারে,
ঠিক আছে, কোনো এক্সটার্নাল রিজনস এর জন্য এটা হতে পারে। ঠিক আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল দু রকমের কারণেই আমাদের শর্ট সার্কিট ঘটতে পারে। এবার এই যে ইন্টারনাল কারণ কেন শর্ট সার্কিট হবে, পাওয়ার সিস্টেমে কি ঘটলে শর্ট সার্কিট হতে পারে ইন্টারনাল কারণের মধ্যে, বলো? এটা আমি আগের দিনও ডিসকাস করেছিলাম। ইন্টারনাল কি কারণের জন্য বেশি কারেন্ট ফ্লো হতে পারে? রাজীব পাল, হ্যালো, রাজীব পাল শুনতে পাচ্ছেন না নাকি? সৌরভ সেন? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, রাজীব পাল বলো। এই যে আমাদের শর্ট সার্কিট যে ঘটছে সিস্টেমে কোনো ইন্টারনাল কারণের জন্য, শর্ট সার্কিট ঘটার মুখ্য কারণটা কি বলো? কোনো একটা মেন কারণ তুমি বলো, কি কারণে ঘটতে পারে সেই বলো? ইন্টারনাল কারণ বলতে স্যার প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে কি থাকে, মানে ওভার ভোল্টেজ যদি আসে সেটার থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে কি থাকে বলো, কি জিনিস থাকে? স্যার রিলে থাকে। না, রিলে তো প্রোটেকশনের জন্য থাকে, বাট আমি বলছি মানে ধরো ওভার ভোল্টেজ, ঠিক আছে, যাতে ভোল্টেজের জন্য ড্যামেজ না হয় তার জন্য একদম নেকেড কন্ডাক্টর কিন্তু থাকে না, বেয়ার কন্ডাক্টর কিন্তু হ্যাঁ থাকে না। স্যার সেখানে কিছু একটা কি থাকে, স্যার কেবল থাকে, মানে ইনসুলেটর থাকে। ইনসুলেশন থাকে। পাওয়ার ইনসুলেশন সিস্টেমের প্রত্যেকটা ইকুইপমেন্টের জন্য কিন্তু ইনসুলেশন থাকে, ঠিক আছে? হ্যাঁ এবার এই যে হ্যাঁ ইনসুলেশন স্যার, গুলো, এগুলো ইনসুলেশন হচ্ছে যদি লিকেজ হয়ে যায় তাহলে স্যার ইন্টারনাল হয়, ইন্টারনাল লিকেজ, ইন্টারনাল শর্ট সার্কিট। ইন্টারনাল এফেক্টস, মানে এগুলো হচ্ছে ইন্টারনাল কারণ অফ শর্ট সার্কিট। ঠিক আছে, যদি কোনো কারণে পাওয়ার সিস্টেমে যে ইকুইপমেন্টস গুলো আমরা ব্যবহার করছি, কি কি ব্যবহার করি বলো? পাওয়ার সিস্টেমে আমরা যদি একদম বেসিক থেকে বলি, জেনারেটর ব্যবহার করি, তাই না? জেনারেটর ব্যবহার করি, সংক্ষেপে লিখছি, হ্যাঁ, জেনারেটর ব্যবহার করি আমরা। আমরা ধরো ট্রান্সমিশন লাইন ইউজ করি, ট্রান্সমিশন লাইন। আর কি ইউজ করি? ট্রান্সফরমার ইউজ করি, ট্রান্সমিশন লাইন আমরা ইউজ করি, আরো কি ট্রান্সফরমার ইউজ করি। আর কি ইউজ করি বলো? ট্রান্সফরমার ইউজ করি আমরা, মোটর ইউজ করি, তাই তো? বিভিন্ন রকমের পাওয়ার সিস্টেম আমরা ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি, জেনারেটর, ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার, মোটর, ঠিক আছে? এই সমস্ত যে ইকুইপমেন্ট, সার্কিট ব্রেকারও আছে, সার্কিট ব্রেকারও আমরা ইউজ করি। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু কি থাকে? ইনসুলেশন কিন্তু থাকে, ঠিক আছে? ইনসুলেশন ছাড়া কিছু নেই, প্রত্যেকটা যে জায়গাতেই কিন্তু ইনসুলেশনের ব্যবহার আছে। এবার এই ইনসুলেশন গুলো যদি কোনো কারণবশত ড্যামেজ হয়ে যায়, তার যা ক্যাপাসিটি থাকা উচিত, মানে ইনসুলেশনের কাজ কি? ওভার ভোল্টেজ যদি আসে, বা যদি কোনো যে ভোল্টেজে ওটা ডিজাইন করা হয়েছে, যত ভোল্টেজ পর্যন্ত ইনসুলেশনের ক্যাপাসিটি আছে তত ভোল্টেজ পর্যন্ত কিন্তু সে কোনো কারেন্টকে তার মধ্যে দিয়ে ফ্লো হতে দেবে না। এটাই তো ইনসুলেটরের কাজ বা ইনসুলেশনের কাজ। কিন্তু ইনসুলেশন যদি প্রপার না থাকে তাহলে কি হবে? ইনসুলেশনের মধ্যে দিয়ে কারেন্ট লিক করবে, যেটা আইডিয়ালি হওয়ার কথা নয়, কিন্তু সেটা হবে। সেটা হতে পারে বিভিন্ন কারণবশত ইন্টারনাল এরকম ইনসুলেশনের ফেলিওর কিন্তু পাওয়ার সিস্টেমের মধ্যে দেখা দিতেই পারে, ঠিক আছে? এটা কি কি কারণে হতে পারে? ধরো ইনসুলেশনটা অনেক দিন হয়ে গেছে, এজিং হয়ে গেছে। ইনসুলেশনের যত দিন যায় ইনসুলেশনের কিন্তু চলতে চলতে একটা ওর ক্ষমতা কমে আসে, এজিং অফ ইনসুলেশন, এটা একটা কারণ হতে পারে। আবার এমনও হতে পারে যে যখন ডিজাইন করা হয়েছে ইনসুলেশন গুলোকে ঠিক মতো করে ডিজাইন করা হয়নি, সেটাও একটা কারণ হতে পারে। ইনঅ্যাডিকুয়েট ডিজাইন, সেটাও একটা কারণ হতে পারে। আবার মনে করো যখন ইনস্টলেশন করতে যাওয়া হয়েছিল, ইনসুলেশন গুলোকে যখন ঠিক মতো করে ডিজাইন তো করে নিয়েছে যারা যারা ইঞ্জিনিয়ার, তারা ঠিক মতো ডিজাইন বলে দিয়েছে এরকম এরকম ভাবে করতে হবে, কিন্তু যারা সেটাকে অ্যাকচুয়ালি ইনস্টল করেছে, প্র্যাকটিক্যালি যখন সেটাকে ইনস্টল করেছে ঠিক মতো করে ইনস্টলটা করতে পারে, তার জন্য হতে পারে। এগুলো কারণবশত ইনসুলেশন গুলোর ক্ষতি হয় এবং ইনসুলেশন গুলোর ফল্ট দেখা দিতে পারে। এবং ইনসুলেশনের যদি কোনো কারণবশত ফল্ট হয়, সেটার জন্য কি হবে? একটা ইন্টারনাল, এটা হচ্ছে একটা ইন্টারনাল রিজন অফ শর্ট সার্কিট, ঠিক আছে? এই কারণবশত পাওয়ার সিস্টেমের মধ্যে শর্ট সার্কিট ফল্ট অ্যারাইজ করতে পারে, ঠিক আছে? এগুলো ইন্টারনাল রিজনস। আর এক্সটার্নাল রিজন বলতে আমরা কি বলবো? এক্সটার্নাল কি কি কারণের জন্য হতে পারে বলো? এক্সটার্নালও হবে, কিন্তু সেটাও ইনসুলেশনেরই ফেলিওরের জন্যই হবে। শর্ট সার্কিট হওয়া মানেই হচ্ছে কোথাও না ইনসুলেশন তো ফেলিওর হচ্ছে, ঠিক আছে? এবার হচ্ছে কি, এবার ইনসুলেশনের ফেলিওরটা তো হচ্ছে, এবং কোনো কারণে ধরো লাইভ কন্ডাক্টর কোথাও টাচ করে যাচ্ছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল বিভিন্ন কারণ যার জন্য শর্ট সার্কিট হতে পারে। এরকম কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন ধরো লাইটেনিং। এটা এর আগের চ্যাপ্টারে আমরা লাইটেনিং সম্পর্কে ডিসকাস করেছি, ঠিক আছে? লাইটেনিংটা কি আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যেকার ইন্টারনাল কোনো ব্যাপার? তা কিন্তু নয়।
লাইটেনিংটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ন্যাচারাল একটা ফেনোমেন, ঠিক আছে, ন্যাচারাল একটা ব্যাপার। এই লাইটেনিং এর জন্য কি হয়, ওভার ভোল্টেজ তৈরি হয়, ঠিক আছে, লাইটেনিং এর জন্য একটা ওভার ভোল্টেজ তৈরি হয়। এবার সেই ওভার ভোল্টেজ যদি আমাদের যে ইনসুলেশন গুলো লাগানো আছে লাইটেনিং এর যে ওভার ভোল্টেজ, তার থেকে বাঁচানোর জন্য আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে অনেক রকমের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করছি, যেমন লাইটেনিং অ্যারেস্টার ব্যবহার করছি, সার্জ অ্যাবজর্বার ব্যবহার করছি। কিন্তু সেগুলো অনেক সময় পারে না, সেগুলোর দ্বারাও অনেক সময় এরা পারে না যে সিস্টেমটাকে এইরকম লাইটেনিং এর হাত থেকে বাঁচাতে, মানে লাইটেনিং এর জন্য যে ওভার ভোল্টেজ তার থেকে অনেক সময় এরাও হয়তো সিস্টেমটাকে প্রোটেক্ট করতে পারে না। তার জন্য আমাদের কি হতে পারে, শর্ট সার্কিট ফল্ট অ্যারাইজ করতে পারে, লাইটেনিং এটা একটা কারণ হতে পারে। আর কি কারণ হতে পারে, আমাদের কন্ডাক্টর স্ন্যাপিং বলতে পারো। যদি কোনো কারণে কন্ডাক্টর স্ন্যাপ করে যায়, মানে আমাদের ধরো পাওয়ার সিস্টেমে যে কন্ডাক্টর গুলো আছে, যে তারের মধ্যে দিয়ে পাওয়ার, ধরো একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যাচ্ছে পাওয়ার, এই যে টাওয়ার এক টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের দিকে যে পাওয়ার ছুটে যে চলেছে এরকম ভাবে এই তারের মাধ্যমে, এই তারগুলো তো কোনো কারণে ঝড়ের জন্য ছিঁড়ে পড়তে পারে, দিয়ে ছিঁড়ে মাটিতে পড়ে যেতে পারে। এরকম মাটিতে যদি তার ছিঁড়ে পড়ে তাহলে কি হবে? আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো? স্যার। আচ্ছা, তো দেখো আমি এক্সটার্নাল যে বিভিন্ন কারণগুলোর কথা বলছিলাম শর্ট সার্কিটের, তার মধ্যে একটা হচ্ছে লাইটেনিং, ঠিক আছে। লাইটেনিং এর জন্য সিস্টেমে ওভার ভোল্টেজ হতে পারে। ওভার ভোল্টেজের জন্য অনেক সময় পাওয়ার সিস্টেমের যে ইকুইপমেন্টস গুলো আছে তাদের ইনসুলেশন গুলো ব্রেকডাউন ঘটতে পারে, এবং ব্রেকডাউন ঘটবার ফলে কি হবে, শর্ট সার্কিট ফল্ট অ্যারাইজ করতে পারে, এটা একটা কারণ। নেক্সট হতে পারে আমাদের কন্ডাক্টর, যেগুলো বিভিন্ন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই কন্ডাক্টর গুলো যদি স্ন্যাপিং হয়, কন্ডাক্টর স্ন্যাপিং, ঠিক আছে, কন্ডাক্টর স্ন্যাপিং এর জন্য অনেক সময় আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে শর্ট সার্কিট ফল্ট আসতে পারে। স্ন্যাপিং মানে হচ্ছে ছিঁড়ে পড়ে যাওয়া, ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়া, বা একটা কন্ডাক্টরের সঙ্গে আরেকটা ফেজের কন্ডাক্টর ঠেকে যাওয়া, এগুলো ঘটতে পারে। তার জন্য শর্ট সার্কিট ফল্ট পাওয়ার সিস্টেমে আসতে পারে। নেক্সট হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস এর জন্য হতে পারে, ঠিক আছে, ম্যান মেড অনেক ফল্টও হতে পারে, বা পাবলিক ড্যামেজের, পাবলিক দ্বারাও অনেক সময় পাওয়ার সিস্টেমের যে বিভিন্ন ইকুইপমেন্টস সেগুলো ড্যামেজ হতে পারে, এবং তার জন্য ফল্ট আসতেই পারে। যেমন ধরো মাটির তলা দিয়ে যে কেবিল যায়, সেই কেবিল অনেক সময় মাটি খোঁড়ার জন্য
যে কাজ হয়, জেসিবি দ্বারা মাটি খোঁড়া হয়, সেই অনেক সময় কি হয়, তারা তো জানে না মাটির তলায় কোথায় কেবিল আছে, তো তখন কি হয়, মাটি খুঁড়তে খুঁড়তে অনেক সময় কেবিলের গায়ে সেই জেসিবির দ্বারা ধাক্কা মেরে দেওয়া হয়। ঠিক আছে, তো তার ফলে কি হচ্ছে না, সেই জায়গার কেবিলের যে ইনসুলেশন সেটা পাংচার হয়ে যাচ্ছে, এবং পাংচার হয়ে গিয়ে কি হচ্ছে, লাইভ কন্ডাক্টর আর্থের সঙ্গে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তো ওটাও একটা কারণ শর্ট সার্কিট ফল্টের। ঠিক আছে, ওটাও একটা শর্ট সার্কিট ফল্ট। এটা কিসের জন্য হলো, এটা কিন্তু লাইটেনিং এর জন্য বা কন্ডাক্টর স্ন্যাপিং এর জন্য হলো না, এটা হলো ম্যানমেড। ঠিক আছে, হিউম্যান অ্যাক্টিভিটির জন্য। ঠিক আছে, হিউম্যান অ্যাক্টিভিটিজের জন্য হতে পারে। তাহলে পাওয়ার সিস্টেমের মধ্যে যে বিভিন্ন ধরনের শর্ট সার্কিট, সেগুলো ইন্টারনাল কারণেও ঘটতে পারে, এক্সটার্নাল কারণেও ঘটতে পারে, এগুলো আমরা বলব। এবার হচ্ছে এই যে শর্ট সার্কিট, তো শর্ট সার্কিট হলে যে কারেন্টটা ফ্লো করে পাওয়ার সিস্টেমের মধ্যে, সেই কারেন্টটা কিন্তু অনেক হিউজ কারেন্ট হয়, এবং সেই হিউজ কারেন্টের সঙ্গে একটা ফায়ার অথবা একটা বিস্ফোরণের মতো একটা শব্দও কিন্তু তৈরি হয়। ঠিক আছে, একটা এক্সপ্লোশন ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এবং একটা আর্ক তৈরি হয়, এবং সেই আর্কের জন্য একটা আগুনের ঝলকার মতো তৈরি হয়। তার জন্য কি হয়, তার জন্য কিন্তু পাওয়ার সিস্টেমে যে একটা কনসিডারেবল ড্যামেজ কিন্তু হয়ে থাকে। তার জন্য কন্ডাক্টর গুলো বার্ন হতে পারে, কন্ডাক্টর গুলো ব্রেক করে যেতে পারে। ঠিক আছে, এবং তার ফলে কিন্তু একটা পাওয়ারের ইন্টারাপশন দেখা যায়। ঠিক আছে, সে যখন ধরো একটা শর্ট সার্কিট এরকম হলো, এই ধরো জেনারেটর বা ট্রান্সমিশন, ধরো একটা ট্রান্সফরমারেরই ধরো ইনসুলেশন ফেলিওর হয়ে গেছে, ইনসুলেশন ফেলিওর হয়ে গেলে স্বাভাবিকভাবেই শর্ট সার্কিট হবে, এবং তখন একটা হিউজ আর্ক তৈরি হবে, এবং সেই আর্কের কারণে কি হবে না, সেখানে একটা হিউজ যেখানে আর্ক তৈরি হচ্ছে, সেখানে কিন্তু একটা ট্রান্সফরমারটার অন্যান্য যে পার্টস গুলো সব জায়গায় ইনসুলেশন ড্যামেজ হয়েছে তা তো নয়, একটা পার্টিকুলার পজিশনে ইনসুলেশনটা ড্যামেজ হয়েছিল, কিন্তু যে আর্কটা তৈরি হলো তার জন্য কিন্তু বাকি ট্রান্সফরমারের যে বাকি অংশটুকু, সেগুলোতেও একটা কনসিডারেবল একটা ড্যামেজ কিন্তু হয়ে থাকবে। ঠিক আছে, এবং তার ফলে ট্রান্সফরমারটা আউট অফ সার্ভিস হয়ে যাবে, এবং তার ফলে কিন্তু ওই এরিয়াতে, ওই যে এরিয়াতে ট্রান্সফরমারটা লাগানো ছিল, সেই এরিয়ার পাওয়ার সাপ্লাই কিন্তু ইন্টারাপশন হবে। ঠিক আছে, তো শর্ট সার্কিটের প্রভাব কিন্তু সুদূর প্রসারী, এর জন্য হিউজ পাওয়ার ইন্টারাপশন হতে পারে। আচ্ছা, এর আগে আমরা এই যে পাওয়ার সিস্টেমে যে শর্ট সার্কিট, সেই শর্ট সার্কিট গুলোকে অ্যারেস্ট করবার জন্য বা শর্ট সার্কিটের হাত থেকে সিস্টেমকে প্রোটেক্ট করবার জন্য, যাতে দীর্ঘ সময় ধরে শর্ট সার্কিটটা কন্টিনিউ না করে, তার জন্য আমরা কি ব্যবহার করে থাকি বলো? সিস্টেমের মধ্যে শর্ট সার্কিট যাতে দীর্ঘ সময় ধরে না চলে, আমরা ধরো একটা সিস্টেম দেখাচ্ছি, এখানে একটা জেনারেটর। ঠিক আছে, ধরো এখানে একটা কি থাকে, আমাদের একটা সার্কিট ব্রেকার অথবা কোনো একটা সুইচ তো আমাদের থাকে, যার মাধ্যমে আমরা এই সিস্টেমের মধ্যে যদি কোনো ফল্ট হয়, সিস্টেমের মধ্যে কোনো জায়গায় যদি কোনো ফল্ট হয়, সেই ফল্টটা যাতে দীর্ঘ সময় ধরে পারসিস্ট না করে, তার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? এখানে সুইচের সঙ্গে আমরা কি ব্যবহার করে থাকি? এখানে আমরা পাওয়ার সিস্টেমের মধ্যে হ্যাঁ, এখানে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন রকমের একটা ইকুইপমেন্ট। আমরা ধরো এখানে ফিউজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, ফিউজ ব্যবহার করতে পারি, যেখানে আমাদের কম ভোল্টেজ রেটিং এর ব্যাপার থাকবে, আমরা নর্মাল ফিউজ ব্যবহার করতে পারি। এখানে আমরা এইচআরসি ফিউজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং যদি এখানে হাই ভোল্টেজের ব্যাপার থাকে, হাই ভোল্টেজ ব্যাপার থাকলে সেখানে তো আর আমরা নর্মাল ফিউজ ব্যবহার করলে চলবে না, সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কি, সেখানে আমাদেরকে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। সার্কিট ব্রেকার এরকম লাগানো থাকবে। সার্কিট ব্রেকার কখন অপারেট করবে না, সার্কিট ব্রেকার অপারেট তখনই করবে যখন এটা জানতে পারবে যে এখানে শর্ট সার্কিট হয়েছে। এবার সেই ব্যাপারটা জানবে কি করে যে শর্ট সার্কিট হলো সিস্টেমে, সেই খবরটাও ও পাবে কোথা থেকে? তার জন্য কি ব্যবহার করতে হবে? তার জন্য থাকবে আমাদের সিটি থাকবে। ঠিক আছে, তার জন্য সিটি থাকবে। সেই সিটি কোথায় সিগন্যাল পৌঁছে দেবে? সেই সিটি সিগন্যাল পৌঁছে দেবে আমার রিলেকে। ঠিক আছে, সিটি সিগন্যাল পৌঁছে দেবে রিলেকে। রিলের যে ট্রিপ কয়েল, সেখান থেকে সিগন্যালটা মানে রিলের যে ট্রিপ কয়েল অপারেট করবে, সেই সিগন্যাল আমাদের সার্কিট ব্রেকারের কাছে চলে যাবে, তখনই সার্কিট ব্রেকার অপারেটেড হবে, সার্কিট ব্রেকার ট্রিপ করবে। ঠিক আছে, এইরকম ভাবে বিভিন্ন ভোল্টেজ লেভেলের জন্য বিভিন্ন রকমের প্রোটেকশন সিস্টেম ডিজাইন করা হয়ে থাকে। এখন এই যে বিভিন্ন প্রোটেক্টিভ ডিভাইস গুলো ব্যবহার করা হচ্ছে পাওয়ার সিস্টেমের মধ্যে, সেই প্রোটেক্টিভ ডিভাইস গুলোকে আমরা এক কথায় কি বলতে পারি? এগুলোকে বলা হয়ে থাকে সুইচ গিয়ার। ঠিক আছে, এই যে প্রোটেক্টিভ বিভিন্ন সিস্টেম আমরা ব্যবহার করছি, এগুলোকে এক কথায় আমরা বলতে পারি সুইচ গিয়ার। এগুলোকে আমরা এক কথায় বলতে পারি সুইচ গিয়ার। ঠিক আছে, এবার হচ্ছে কি, এই যে সুইচ গিয়ার আমরা ব্যবহার করছি পাওয়ার সিস্টেম প্রোটেকশনের পারপাসে, সেগুলোর কিছু কিছু
কোয়ালিটি কিন্তু অবশ্যই থাকতে হবে। মানে এমন নয় যে পাওয়ার সিস্টেমের সুইচ গিয়ারগুলোকে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো সিলেকশন করতে পারি, তাদের মধ্যে অবশ্যই কিছু কিছু কোয়ালিটি থাকতে হবে এবং সেই কোয়ালিটিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কি কি কোয়ালিটি একটা আইডিয়াল সুইচ গিয়ারের মধ্যে থাকা জরুরি, তো সেই কোয়ালিটিগুলো দেখো। প্রথমত হচ্ছে, প্রথম কোয়ালিটি যেটা থাকা উচিত সেটা হচ্ছে রিলায়েবিলিটি। ঠিক আছে, প্রথম কোয়ালিটি যেটা থাকার কথা একটা সুইচ গিয়ারের মধ্যে সেটা হচ্ছে কমপ্লিট রিলায়েবিলিটি। কমপ্লিট রিলায়েবিলিটি। কমপ্লিট রিলায়েবিলিটি হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। নেক্সট, মানে কমপ্লিট রিলায়েবিলিটি কথাটার মানেটা কি? কমপ্লিট রিলায়েবিলিটি কথাটার মানে কি বলো? রিলায়েবিলিটি কথাটার অর্থ হচ্ছে নির্ভরযোগ্যতা। ঠিক আছে, মানে যে রিলে বা যে সুইচ গিয়ার আমরা ব্যবহার করছি পাওয়ার সিস্টেমকে, দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা ঠিক আছে। যে কোয়ালিটিগুলোর কথা বলছিলাম সুইচ গিয়ারের ক্ষেত্রে থাকা জরুরি, এক নম্বর হচ্ছে কমপ্লিট রিলায়েবিলিটি, অর্থাৎ যে কোনো ধরনের ফল্ট হলে যেন সেটা অবশ্যই ট্রিট করে। ঠিক আছে, এটা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি আমরা তাকেই বলবো যে কোনো, যখনই ফল্ট হবে তখনই যেন অপারেট করে, আর ফল্ট না হলে অপারেট না করে, এটা হলো রিলায়েবিলিটি। আবার এমন যদি হয় একবার ফল্ট হলো অপারেট করলো, দ্বিতীয়বার ফল্ট হলো অপারেট করলো না, এটাকে কিন্তু রিলায়েবল বলা চলে না। মানে পাওয়ার সিস্টেমে যদি আমরা সুইচ গিয়ার ব্যবহার করি তাদেরকে নিশ্চয়ই রিলায়েবিলিটি থাকতেই হবে তার মধ্যে। মানে একটা ফিউজ যদি ইউজ করি, সেটা যদি 5 অ্যাম্পিয়ারের ফিউজ হয়, সবসময় 5 অ্যাম্পিয়ারের অধিক কারেন্ট গেলে যেন অবশ্যই সেটা ফিউজ হয়। এমন না হয় যে একবার 5 অ্যাম্পিয়ারের ফিউজ হলো আর একবার সেটা 10 অ্যাম্পিয়ারের ফিউজ হবে, এটা হলে কিন্তু সেটাকে রিলায়েবল বলা চলে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না ডিসক্রিমিনেশন, অ্যাবসলিউটলি সার্টেন ডিসক্রিমিনেশন। অ্যাবসলিউটলি সার্টেন ডিসক্রিমিনেশন। অ্যাবসলিউটলি সার্টেন ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কথাটার মানে হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এবার এই যে অ্যাবসলিউটলি সার্টেন ডিসক্রিমিনেশন কথাটা বলা হচ্ছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে যখন কোনো প্রোটেক্টিভ সুইচ গিয়ারকে আমরা ব্যবহার করছি তখন সেটার কাজই হবে যে যখন যে এরিয়াটুকুর মধ্যে ফল্ট হয়েছে, মানে তাকে যে অঞ্চলের প্রোটেকশনের জন্য লাগানো হয়েছে, সেই এরিয়ার মধ্যে বা সেই রিজিয়নের মধ্যে ফল্ট হলে তবেই যেন অপারেট করে। সেই জোন ছাড়া অন্য কোনো জোনের জন্য ফল্ট হলে যেন সে অপারেট না করে। যেমন আমরা এটা খুব ভালো এক্সাম্পল দিতে পারি, যখন আমরা ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের কথা বলেছিলাম। ট্রান্সমিশন লাইন প্রোটেকশনে আমরা এরকম বিভিন্ন সেকশন দেখিয়েছিলাম এবং এক একটা সেকশনের শুরুতে একটা করে সার্কিট ব্রেকার এবং শেষে আর একটা করে সার্কিট ব্রেকার। এটা ধরো একটা সেকশনের জন্য, এটা ধরো 1, 2 এই সেকশন, আবার 2 থেকে 3 আর একটা সেকশন। এখানেও ধরো সেন্ডিং এন্ডে একটা সার্কিট ব্রেকার আর রিসিভিং এন্ডে আর একটা সার্কিট ব্রেকার এরকম আছে। ঠিক আছে, এখন হচ্ছে কি আমাদেরকে এটা অ্যাবসলিউটলি পিওর বা অ্যাবসলিউটলি সার্টেন ডিসক্রিমিনেশন মানে কি? এই যে আমার সার্কিট ব্রেকারগুলো আছে মানে কি সুইচ গিয়ার, কোনটা? এই হলো একটা সুইচ গিয়ার, এটা একটা সুইচ গিয়ার আর এটা আর একটা সুইচ গিয়ার। এই যে দুটো সুইচ গিয়ার এদের কাজই হলো এই যে 1 থেকে 2 নাম্বার এই যে রিজিয়নটা, এইটুকু যে রিজিয়ন তার মধ্যে ফল্ট হলেই যেন অপারেট করে। ঠিক আছে, আবার 2 থেকে 3 মধ্যে যদি কোনো ফল্ট হয় সেটার জন্য এই সার্কিট ব্রেকার আর এই সার্কিট ব্রেকার এরা তো আছে। ঠিক আছে, এবার আমাদের যে সার্কিট ব্রেকার গুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করছি, মানে সুইচ গিয়ার গুলোকে ইউজ করছি, সেগুলো যেন বুঝতে পারে, যেন ডিসক্রিমিনেট করতে পারে যে ফল্টটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে। মানে এ যদি ঠিকমতো ডিসক্রিমিনেট না করতে পারে, মনে করো ফল্ট হয়েছে এইখানে, মনে করো এইখানে ফল্ট হয়েছে, তা এখানে ফল্ট হলে তো আর এই যে সার্কিট ব্রেকার আর এই সার্কিট ব্রেকার এদের তো ট্রিপ করা উচিত নয়। ট্রিপ করা কাদের উচিত? এই সার্কিট ব্রেকার এবং এই সার্কিট ব্রেকারের। কিন্তু যদি এ ডিসক্রিমিনেটই না করতে পারে, বুঝতেই না পারে যে ফল্টটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে, খালি বোঝে যে ফল্ট হয়েছে, অ্যাকচুয়ালি আইডেন্টিফাই না করতে পারে তার প্রোটেক্টিভ জোনের মধ্যে হয়েছে না হয়নি, তাহলে তো ঠিক মতো ফাংশন করবে না। তখন আমার এই সার্কিট ব্রেকার এবং এরাও ট্রিপ করে যেতে পারে, সেটা কিন্তু মোটেই ডিজায়ারেবল নয়। ঠিক আছে,
আইডিয়াল যদি বা প্রপার যদি পাওয়ার সিস্টেমের সুইচ গিয়ার আমাদের হতে হয়, তাহলে তার মধ্যে এই গুণটা কিন্তু থাকতেই হবে, অ্যাবসলিউটলি সার্টেন ডিসক্রিমিনেশন, এই কোয়ালিটিটা থাকতে হবে। সে যেন আইডিয়ালি ডিসক্রিমিনেট করতে পারে যে ফল্ট অ্যাকচুয়ালি কোথায় হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, এর অপারেশনটা কুইক হতে হবে, কুইক অপারেশন, মানে অনেক টাইম নিয়ে অপারেট করলে কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য কুইক অপারেশনটা অবশ্যই একটা ক্রাইটেরিয়া যেটা সুইচ গিয়ারের মধ্যে থাকবে। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম কুইক অপারেশন। 4 নাম্বার হচ্ছে কি, 4 নাম্বার হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোলের প্রভিশন যেন থাকে, প্রভিশন ফর ম্যানুয়াল কন্ট্রোল। এই কথাটার মানে কি, প্রভিশন ফর ম্যানুয়াল কন্ট্রোল? প্রভিশন ফর ম্যানুয়াল কন্ট্রোল এই কথাটার মানে হচ্ছে যে সুইচ গিয়ার যেগুলো আমাদের আছে, এই সুইচ গিয়ারগুলো সবই হচ্ছে কি অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক সুইচ গিয়ার মানে কি, যখনই কোনো জায়গায় কোনো ফল্ট হবে, সুইচ গিয়ারটা রিলে সেই ফল্টটাকে সেন্স করে ট্রিপ করিয়ে দেবে, সুইচ গিয়ারটাকে বা সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করিয়ে দেবে। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। এবার অটোমেটিক সিস্টেমের মধ্যে অনেক ইন্টারলকিং থাকে। অটোমেটিক সিস্টেম ঠিকমতো কাজ করবার জন্য, মনে করে এই সিস্টেমটাই ঠিকমতো কাজ তখনই করবে যখন এই সিটিটা ঠিকমতো সেটাকে সেন্স করতে পারবে, এই রিলেটা ঠিকমতো সেটাকে বুঝতে পারবে এবং তারপরে ট্রিপ সিগন্যালটা সার্কিট ব্রেকারকে পাঠাতে পারবে। এতগুলো জিনিস হতে গেলে তবে এটা ঠিকমতো কাজ করবে। এবার যদি কোনো কারণে এই সিটিটা খারাপ হয়ে যায়, অথবা ধরো রিলেটাই খারাপ হয়ে যায়, তখন কি ফল্ট যদি হয়ে যায়, ধরো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফল্ট হয়েছে, তো সেক্ষেত্রে কি এই সার্কিটটা ঠিকমতো চলা উচিত? সিটি খারাপ হয়েছে কিন্তু সিস্টেমটাতে তো ফল্ট হয়েছে, ফল্ট হওয়া অবস্থায় তো সার্কিট ব্রেকারটা চলা উচিত নয়। তাহলে সিটি খারাপ হয়ে গেছে, তার জন্য এটা বুঝতে পারছে না, অথচ সার্কিট ব্রেকার চালু আছে। এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, বা ম্যানুয়াল কন্ট্রোল যদি মানে অটোমেটিক্যালি ধরো অপারেট হচ্ছে না, বা সিটিটাও ধরো ঠিক আছে কিন্তু রিলেটা খারাপ হয়ে গেছে, রিলেটা ঠিকমতো কাজ করছে না, বা রিলেতে যে ডিসি সিগন্যালটা আছে সেটা ঠিকমতো কাজ করছে না, অনেক জায়গায় প্রবলেম দেখা দিতে পারে, কিন্তু আমরা জানি যে ফল্ট হয়েছে, তাহলে সেই অবস্থায় সার্কিটটাকে নিশ্চয়ই আমাদেরকে বন্ধ করাতে হবে, তাহলে এই সার্কিট ব্রেকারটাকে অফ করতে হবে। কিন্তু এটা অফ হবে কি করে? এটা তো সেই রিলে থেকে সিগন্যাল দিয়ে অফ হয়, কিন্তু ওই যে অফ হওয়ার ব্যাপারটা ওটা হচ্ছে অটোমেটিক, কিন্তু ম্যানুয়ালিও এর মধ্যে সার্কিট ব্রেকারের মধ্যে একটা প্রভিশন কিন্তু থাকতে হবে, যেটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করাতে পারবো। তোমরা সাবস্টেশনে গেলে দেখতে পাবে প্রত্যেকটা সার্কিট ব্রেকারে একটা সুইচ থাকে, সার্কিট ব্রেকারটাকে ম্যানুয়ালি অন এবং অফ করার জন্য একটা সুইচ কিন্তু থাকে। সেই সুইচের নাম হচ্ছে টিএনসি সুইচ। ঠিক আছে, টিএনসি সুইচ। এই টিএনসি সুইচ তোমরা যে কোনো সাবস্টেশনে গেলেই দেখতে পাবে। এই সুইচের মাধ্যমে যে কোনো সার্কিট ব্রেকারকে ম্যানুয়ালি অন এবং অফ এটা করানো পসিবল। ঠিক আছে, টিএনসি সুইচের মাধ্যমে, ট্রিপ নিউট্রাল ক্লোজ। ঠিক আছে, ট্রিপ নিউট্রাল ক্লোজ, এই সুইচটা দুটো দিক থাকে, একদিকে দিলে ট্রিপ আর একদিকে দিলে ক্লোজ, মানে আমরা অন এবং অফ দুটোই ম্যানুয়ালি করতে পারি। এই প্রভিশনটা কিন্তু একটা আইডিয়াল সুইচ, মানে আইডিয়াল একটা সুইচ গিয়ারের মধ্যে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, সেটাকে অটোমেটিক্যালি অন অফ করা ছাড়াও সেটাকে ম্যানুয়ালি যেন অফ করানোর প্রভিশন অন্তত থাকে, সেটা বা ম্যানুয়ালি কন্ট্রোল করার প্রভিশন অন্তত যেন থাকে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর নেক্সট হচ্ছে প্রভিশন ফর ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টসকে আমাকে সুইচ গিয়ারের মধ্যে রাখতে হয়। কি কি ধরনের ইনস্ট্রুমেন্টস হতে পারে সুইচ গিয়ারের মধ্যে? সুইচ গিয়ারের মধ্যে আমাদের সিটি ইনস্টল করতে হতে পারে, আমাদের পিটি লাগতে পারে, ঠিক আছে, আমাদের রিলে লাগতে পারে, আমাদের সেখানে মিটার লাগানোর প্রয়োজনীয়তা থাকতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট সেই সুইচ গিয়ারের মধ্যে যেন সেগুলোকে ইনস্টল করার মতো প্রপার প্রভিশনস যেন থাকে, প্রভিশন ফর ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে, সেগুলোকে যেন ইনস্টল করবার মতো প্রভিশন আমাদের এই সুইচ গিয়ারগুলোর মধ্যে নিশ্চয়ই থাকবে। ঠিক আছে, তাহলে এই কোয়ালিটিগুলো অর্থাৎ কমপ্লিট রিলায়েবিলিটি, অ্যাবসলিউটলি সার্টেন ডিসক্রিমিনেশন, মানে যে কোনো জায়গায় ফল্ট হলে সেটা যেন আইডেন্টিফাই করতে পারে ঠিক মতো করে, এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। নেক্সট হচ্ছে কুইক অপারেশন, নেক্সট হচ্ছে প্রভিশন ফর ম্যানুয়াল কন্ট্রোল এবং প্রভিশন ফর প্রপার ইনস্ট্রুমেন্ট ইনস্টলেশনস। ঠিক আছে, এই কোয়ালিটিগুলো কিন্তু সুইচ গিয়ারের মধ্যে নিশ্চয়ই থাকবে, তবে সেটাকে আমরা একটা ভালো সুইচ গিয়ার বলতে পারবো।
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে ফল্ট পাওয়ার সিস্টেমের মধ্যে হতে পারে সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করব। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফল্ট বলতে পাওয়ার সিস্টেমে মূলত দু ধরনের ফল্টস হতে পারে। ঠিক আছে, দু ধরনের ফল্টস মূলত হতে পারে। একটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট, একটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, সিমেট্রিক্যাল ফল্টস। আর একটা হচ্ছে আমাদের আনসিমেট্রিক্যাল ফল্টস। আনসিমেট্রিক্যাল ফল্টস। এই দু ধরনের ফল্টস আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে দেখা দিতে পারে। এবার এই যে বিভিন্ন ধরনের ফল্টস, তার মধ্যে তোমাদের সিলেবাসে কিন্তু কেবলমাত্র সিমেট্রিক্যাল ফল্টসটাই আছে, আনসিমেট্রিক্যাল ফল্টস কিন্তু নেই। এবার এই সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল ফল্ট কোনটাকে আমরা বলবো? মনে করো এরকম একটা থ্রি ফেজ সিস্টেম আছে, রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ আছে। হ্যাঁ, তিনটে ফেজ আছে, রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ আছে। এবার এই তিনটে ফেজের মধ্যে যদি এমন একটা ফল্ট হয় যেটাতে তিনটে ফেজই একদম শর্ট সার্কিটেড হয়ে গেল, একদম একসাথে তিনটে ফেজ শর্ট সার্কিট হয়ে গেল, এই ধরনের ফল্টটাকে আমরা বলবো হচ্ছে কি ফল্ট? এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, এই ফল্টকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট বলবো। তিনটে ফেজ ডাইরেক্টলি যদি এরকম ভাবে শর্ট সার্কিটেড হয়ে যায় তাকে আমরা বলবো কি ফল্ট? না সিমেট্রিক্যাল ফল্ট। এটাকে সিমেট্রিক্যাল ফল্ট কেন বলবো? সিমেট্রিক্যাল ফল্ট বলবো এই কারণেই যে এই পরিস্থিতিতে এখানে যে কারেন্ট গুলো যাচ্ছে, প্রত্যেকটা ফেজের মধ্যে যে কারেন্ট, ফল্ট কারেন্টটা ফ্লো হচ্ছে, ফল্ট হয়েছে মানে বুঝতেই পারছো এখানে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হবে। নর্মাল কন্ডিশনে যা কারেন্ট হতো তার থেকে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে। কিন্তু এই তিনটে ফেজ অর্থাৎ রেড ইয়েলো এবং ব্লু তিনটে ফেজে যে কারেন্ট গুলো ফ্লো হচ্ছে, সেই কারেন্ট গুলো কিন্তু সিমেট্রি বজায় রাখবে। মানে ফেজর ডায়াগ্রামে যদি আমরা দেখি, রেড ফেজের ফেজারটা এইদিকে যদি থাকে, ইয়েলো ফেজেরটা যদি এইদিকে থাকে, ব্লু ফেজেরটা এইদিকে থাকবে। মানে তিনটে ফেজের যে কারেন্ট তারা পরস্পর সমান হবে এবং তারা একে অন্যের সঙ্গে 120 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলকে বজায় রেখে চলবে। মানে নর্মাল অপারেটিং কন্ডিশনে যেরকম ফেজার থাকতো, নর্মাল অপারেটিং কন্ডিশনে এরকমই ফেজার থাকে, তো এখনো সেরকমই ফেজার ডায়াগ্রামটা আমরা পাবো। মানে তিনটে ফেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কিন্তু কারেন্টের মধ্যে 120 ডিগ্রি করেই থাকবে। পার্থক্যটা এটাই যে এখানে কারেন্টের মাত্রাটা অনেক বেশি হবে। নর্মাল কন্ডিশনে কারেন্টের মান যতটা হতো, এক্ষেত্রে কারেন্টের মান অনেক বেশি হবে, কিন্তু সিমেট্রিটা বজায় থাকবে। সেই কারণেই এরকম কোনো ফল্ট যদি হয়, অর্থাৎ কিনা তিনটে ফেজ যদি ডাইরেক্ট এরকম শর্ট সার্কিটেড হয়ে যায়, এই ফল্টকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। তাহলে আনসিমেট্রিক্যাল ফল্ট কাকে বলবো? আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে, মনে করো এরকম রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ আছে, রেড ইয়েলো এবং ব্লু তিনটে ফেজ আছে। ঠিক আছে, এবার এই তিনটে ফেজের মধ্যে এমন হতেই পারে যে কোনো একটা ফেজ গ্রাউন্ড হয়ে গেল, বাকি দুটো ফেজ ঠিক থাকলো, এরকম হতে পারে। তো রেড ফেজটা মনে করো গ্রাউন্ড হয়ে গেল, বাকি দুটো ফেজ আমার নর্মাল থাকলো। তাহলে এই ধরনের ফল্টকে আমরা কি ফল্ট বলতে পারি? এই ধরনের ফল্টকে আমরা বলতে পারি লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, লাইন টু গ্রাউন্ড ফল্ট, L2G ফল্ট। ঠিক আছে, ইট ইজ এ কাইন্ড অফ আনসিমেট্রিক্যাল ফল্ট। আচ্ছা, একটা কথা বলে নিই, এরকম তিনটে ফেজ যদি ডাইরেক্টলি শর্ট সার্কিটেড হয়ে যায়, একে আমরা বলতে পারি থ্রি ফেজ ফল্ট, অথবা আমরা একে বলতে পারি লাইন টু লাইন টু লাইন ফল্ট। ঠিক আছে, লাইন টু লাইন টু লাইন ফল্ট। আচ্ছা, আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে এরকম একটা ফল্ট হতে পারে, ধরো রেড ফেজ গ্রাউন্ড হলো, এরকম ইয়েলো ফেজও শুধুমাত্র গ্রাউন্ড হতে পারতো, অথবা শুধুমাত্র ব্লু ফেজটাও গ্রাউন্ড হতে পারতো। একে আমরা বলবো কেবলমাত্র লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে। আচ্ছা, এমন তো হতে পারে ধরো দুটো ফেজ এরকম শর্ট হয়ে গেল, রেড ফেজের সঙ্গে আবার ইয়েলো ফেজটা শর্ট হয়ে গেল, তখন আমাদের ফল্ট কারেন্টটা কিরকম ভাবে যাবে? তখন আমাদের ফল্ট কারেন্টটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে রিটার্ন করবে। মানে এইরকম একটা সার্কুলেটিং একটা ফল্ট কারেন্ট এর মধ্যে তৈরি হবে। একে আমরা বলতে পারি লাইন টু লাইন ফল্ট। এটা হলো আমাদের একটা লাইন টু লাইন ফল্ট। এটাও ইট ইজ এ কাইন্ড অফ আনসিমেট্রিক্যাল ফল্ট। এটাও হচ্ছে এক ধরনের আনসিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, আর কি কোন রকমের আনসিমেট্রিক্যাল হতে পারে? আর কিভাবে আনসিমেট্রিক্যাল হতে পারে? ধরো দুটো ফেজের সঙ্গে গ্রাউন্ড এরকম হয়ে গেল, দুটো ফেজ, ঠিক আছে, দুটো ফেজ হলো এবং সেটার সঙ্গে আবার গ্রাউন্ডও হয়ে গেল শর্ট। ঠিক আছে, একে আমরা কি বলবো? একে আমরা বলবো হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট। এটাও এক ধরনের আনসিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে,
তো যেখানে আমাদের এরকম তিনটে ফেজ ডাইরেক্ট শর্ট সার্কিটেড হয়ে যাচ্ছে এবং তিনটে ফেজের মধ্যে যে কারেন্ট গুলো ফ্লো হচ্ছে সেগুলো 120 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলকে বজায় রেখে চলছে এবং তাদের মানগুলো সমান হচ্ছে, এই ধরনের ফল্টকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, এই ধরনের ফল্টকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। তবে সিমেট্রিক্যাল ফল্টটা কিন্তু পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে খুবই রেয়ার। ঠিক আছে, এই ধরনের ফল্ট খুবই রেয়ার দেখতে পাওয়া যায়, খুবই রেয়ার এই ধরনের ফল্ট দেখতে পাওয়া যায়। সব থেকে বেশি যে ফল্ট আমরা পাওয়ার সিস্টেমে দেখতে পাই সেটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, লাইন টু গ্রাউন্ড ফল্ট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ফল্ট ইন দ্য পাওয়ার সিস্টেম। অলমোস্ট পাওয়ার সিস্টেমে যত রকমের ফল্ট হয় তার মধ্যে অলমোস্ট 80% থেকে বেশি হচ্ছে কিন্তু এই লাইন টু গ্রাউন্ড ফল্টই হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের সিলেবাসের মধ্যে আনসিমেট্রিক্যাল ফল্ট এই টপিকটা কিন্তু নেই। ঠিক আছে, আনসিমেট্রিক্যাল ফল্ট এই টপিকটা নেই, আমাদের মেন আছে ক্যালকুলেশনের মধ্যে যেটা, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। এই যে সিমেট্রিক্যাল ফল্ট এটাকেই আমরা পড়বো। ঠিক আছে, কারণ এই ফল্টটা কিন্তু সব থেকে বেশি সিভিয়ার ফল্ট, সব থেকে বেশি কমন ফল্ট হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, কিন্তু সব থেকে বেশি সিভিয়ার ফল্ট যদি বলা হয়, সব থেকে বেশি ডেঞ্জারাস ফল্ট যদি বলা হয় সেটা কিন্তু এইটা। কারণ এই ধরনের ফল্ট হলেই কিন্তু ফল্ট কারেন্টের যে মাত্রাটা সেটা হচ্ছে সব থেকে বেশি হবে। ঠিক আছে, সব থেকে বেশি যদি ফল্ট কারেন্ট আমরা বলি সেটা কিন্তু এই ধরনের সিমেট্রিক্যাল ফল্ট, অর্থাৎ এরকম থ্রি ফেজ ফল্ট বা লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি আমরা আমাদের একটা নেক্সট যে টপিক এই চ্যাপ্টারের মধ্যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবার জন্য যেটা আমাদের খুবই কাজে লাগবে, সেই টপিকের নাম হচ্ছে পার্সেন্টেজ ইম্পিডেন্স। ঠিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে পার্সেন্টেজ ইম্পিডেন্স। এবারে দেখো, এই পার্সেন্টেজ ইম্পিডেন্স কথাটা তোমরা শুনেছো এর আগে? পার্সেন্টেজ ইম্পিডেন্স কথাটা তোমরা কোথায় শুনেছো বলো এর আগে? মেশিনের মধ্যে তোমরা পড়েছো পার্সেন্টেজ ইম্পিডেন্স কথাটা? পড়েছো না? মেশিনের মধ্যে ট্রান্সফরমারের পার্সেন্টেজ ইম্পিডেন্স কথাটা পড়েছো তোমরা? হ্যালো, মনে পড়ছে না। মনে পড়ছে না? আচ্ছা দেখো, পার্সেন্টেজ ইম্পিডেন্স এই ব্যাপারটা কি, মানে আমরা তো জানি যে ট্রান্সফরমারেরও একটা ইম্পিডেন্স আছে। তোমরা জানো তো ট্রান্সফরমারের যে কয়েল থাকে বা জেনারেটরের যে ওয়াইন্ডিংস গুলো থাকে, আমরা ট্রান্সফরমারের ফেজার ডায়াগ্রামকে কিভাবে ড্র করি, মানে ফেজার ডায়াগ্রাম নয় সরি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করি। তো এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে ড্র করি না? এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে ড্র করে থাকি। এরকম থাকে আমাদের, এরকম সিমিলার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও থাকে। এরকম একটা সার্কিট আমরা ড্র করে থাকি তো ট্রান্সফরমারের ক্ষেত্রে। তা এই যে ট্রান্সফরমারের যে আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, এটা ধরো R1, এটা ধরো JX1, তারপরে এটা ধরো আমাদের R2 ড্যাশ, মানে আমরা সেকেন্ডারিটাকে প্রাইমারির সাপেক্ষে রেফার করেছি, এটা হচ্ছে JX2 ড্যাশ, এটা ধরো আমাদের R0 আর ওটা ধরো JX0। ঠিক আছে, এরকম ভাবে আমরা কি করি, এরকম ভাবে আমরা একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটকে বোঝাতে পারি। এবার হচ্ছে এই যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বোঝাই, তো এই সার্কিটের মধ্যে তো আমার যদি আমরা ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বার করতে চাই বা ইম্পিডেন্স বার করতে চাই, আমরা ক্যালকুলেট করতে পারি। সেটার মধ্যে আমরা ইকুইভ্যালেন্ট ফাইনাল একটা আমরা R প্লাস JX এরকম ফরম্যাটে কোনো একটা রেজাল্ট তো পাবো। R প্লাস JX এরকম একটা রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স এরকম ফর্মে আমরা একটা ভ্যালু কিন্তু পাবো। এটা হচ্ছে আমাদের জেড। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জেড এর ভ্যালু পাবো। কিন্তু তোমরা কোনো ট্রান্সফরমার যদি তার নেম প্লেট লক্ষ্য করে দেখো, ট্রান্সফরমারের নেম প্লেটে কিন্তু কখনোই এই R প্লাস JX এরকম ফরম্যাটে কিন্তু রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স মেনশন করা জেনারেলি থাকে না। ঠিক আছে, তাহলে এরকম ভাবে থাকলে এর ইউনিট কি হবে, ইম্পিডেন্সের ইউনিট কি হবে? ইম্পিডেন্সটাকে ইউনিটে করতে হবে, ওহমে প্রকাশ করতে হবে, তাই তো? যদি আমরা ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স এরকম ফরম্যাটে লিখতে চাই, সেটার ইউনিট হবে ওহম। কিন্তু এরকম ভাবে কিন্তু ট্রান্সফরমারে কখনোই মেনশন করা থাকে না। তোমরা দেখতে ট্রান্সফরমারের গায়ে সবসময় পার্সেন্টেজ ইম্পিডেন্স এরকম লেখা থাকে, পার্সেন্টেজ ইম্পিডেন্স বা পার্সেন্টেজ জেড এরকম লেখা থাকে। সেই পার্সেন্টেজ ইম্পিডেন্স কথাটার মানেটা কি? পার্সেন্টেজ ইম্পিডেন্স কথাটার মানে হচ্ছে, ঠিক আছে, পার্সেন্টেজ ইম্পিডেন্স কথাটার মানে হচ্ছে
যে ট্রান্সফরমারটার মধ্যে বা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস, মানে শুধুমাত্র ট্রান্সফরমার নয়, এটা এই কনসেপ্টটা ট্রান্সফরমার, জেনারেটর, রিঅ্যাক্টর যে কোনো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এটি কাকে বলবো পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স বা পার্সেন্টেজ ইম্পিডেন্স? এটা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য টোটাল ফেজ ভোল্টেজ হুইচ ইজ ড্রপড ইন দ্য সার্কিট when full load current is flowing through it। মানে এই ট্রান্সফরমারের মধ্যেই ধরো এর মধ্যে যে কারেন্টটা ফুল লোড কারেন্ট, আমরা প্রাইমারির সাপেক্ষে বলছি, তাহলে ধরো এটাকে আমি কারেন্ট I1 বলছি। এবার এই I1 কারেন্ট আমি কত রাখবো না, প্রাইমারির দিকে যতটা ফুল লোড কারেন্ট হয় ততটা পরিমাণ কারেন্ট যদি আমরা এখানে দিই, এতটা পরিমাণ কারেন্ট যদি আমরা দিই, তাহলে ট্রান্সফরমারের এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট মানে রেজিস্ট্যান্স প্লাস ইম্পিডেন্স, তার মধ্যে একটা কি হবে, তার মধ্যে একটা ড্রপ তো নিশ্চয়ই হবে, তাই তো? তার এই যে কারেন্ট যদি ফ্লো হয়, রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ হবে, রিঅ্যাক্ট্যান্সের মধ্যেও ড্রপ হবে। এবার সেই যে ভোল্টেজ ড্রপটা যেটা হচ্ছে, এই সমস্ত রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে তার মধ্যে যে রিঅ্যাক্ট্যান্স, তার মধ্যে যতটা পরিমাণে ভোল্টেজের ড্রপ হচ্ছে, সেইটাকে যদি আমরা ট্রান্সফরমারের এই যে ফেজ ভোল্টেজ, মানে এখানে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি ফেজ ভোল্টেজ, ফেজ টু নিউট্রাল, মানে এটা সিঙ্গেল ফেজে যতটা আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার সাপেক্ষে যদি প্রকাশ করি, তাহলে সেইটাকেই আমরা বলবো হচ্ছে তার পার্সেন্টেজ ইম্পিডেন্স। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স যে কম্পোনেন্টটা, রেজিস্টিভ কম্পোনেন্টটা জেনারেলি ভেরি স্মল, আর এর ভ্যালুটা হচ্ছে এক্স এর তুলনায় অনেক অনেক ছোট হয়ে থাকে। তো তার জন্য আমরা এক্সটাকে এতটাই বড় আর এর তুলনায় যে আরটাকে জেনারেলি আমরা নেগলেক্ট করে দিই। ঠিক আছে, আরটাকে জেনারেলি নেগলেক্ট করে দিই এবং আমরা পার্সেন্টেজ ইম্পিডেন্সের পরিবর্তে আমরা এখানে যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স, এটাকেই আমরা মেনলি কনসিডার করব। আমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স টার্মটা খুব একটা ব্যবহার করব না এক্ষেত্রে, আমরা এক্ষেত্রে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স কথাটাই বেশি ব্যবহার করব। কিন্তু কনসেপ্টটা হলো এটাই যে ইম্পিডেন্সের মধ্যে রেজিস্ট্যান্সও আছে, রিঅ্যাক্টেন্সও আছে, কিন্তু পাওয়ার সিস্টেমের মধ্যে যে লাইনগুলো আমরা কনসিডার করি, মেনলি ট্রান্সমিশন লাইন বা আরো আদার কম্পোনেন্টস, সেগুলোর মধ্যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা এতটাই বেশি থাকে যে রেজিস্ট্যান্সটাকে নেগলেক্ট করলেও আমরা আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে এবং ক্যালকুলেশনস গুলো অনেক ইজিয়ার হয়ে যাবে। তো যে কারণে আমরা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স এই টার্মটাকেই বেশি ইউজ করব। ঠিক আছে, এবার যদি আমরা ধরে নিই একটা ধরো পাওয়ার সিস্টেম এরকম আছে, জেনারেল একটা এক্সাম্পল আমি দিই। ধরো এরকম একটা পাওয়ার সিস্টেম এখানে আছে, এটা ধরো একটা জেনারেটর আছে, এটা ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে, আর এখানে ধরো একটা লোড সেটাকে ব্যবহার করছে, পাওয়ারটাকে ইউটিলাইজ করছে। ঠিক আছে, এখানে আছে আমার একটা লোড। এবারে ব্যাপার হচ্ছে যে আমরা কি করছি, এর মধ্যে দিয়ে যে কারেন্ট আমরা সেন্ড করছি সেই কারেন্টটা মনে করো আই কারেন্ট। ঠিক আছে, আই কারেন্ট। আর এই যে ভি এর যে ভোল্টেজটা, এখানে ভি হচ্ছে ভোল্টেজ, সেন্ডিং এন্ডের যে ভোল্টেজ সেটা হচ্ছে আমার ভি। এই ভিটা কি ভোল্টেজ, এটা হচ্ছে লাইন থেকে নিউট্রাল, লাইন টু নিউট্রালের মধ্যে বা ফেজ টু নিউট্রাল, যে এখানে তো সিঙ্গেল ফেজ সিস্টেম দেখিয়েছি, থ্রি ফেজ সিস্টেম হলো ফেজ টু নিউট্রালের ভোল্টেজটাকে আমরা ভি বলবো। ঠিক আছে, আর এর মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে আই। এবার এই যে লাইনটা আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে লাইনটা আছে, সেই লাইনের যে রিঅ্যাক্টেন্স, লাইনের রিঅ্যাক্টেন্সটাকে আমি বলছি সাপোজ এক্স, রিঅ্যাক্টেন্সটাকে কি বলছি, এক্স বলছি, রিঅ্যাক্টেন্স ইকুয়াল টু ফর এক্সাম্পল ইট ইজ এক্স। কারেন্টটা কত, কারেন্টটা হচ্ছে আই। তাহলে বলো দেখি, এই আই কারেন্ট যদি এক্স রিঅ্যাক্টেন্সের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে ভোল্টেজের ড্রপ কতটা হবে, ভোল্টেজ ড্রপ কতটা হবে বলো? আই কারেন্ট এক্স রিঅ্যাক্টেন্সের মধ্যে ফ্লো করছে, ভোল্টেজ ড্রপ কত হবে বলো, কত হবে ভোল্টেজের ড্রপটা? I into x হতে তো হবে। আই ইন্টু এক্স, আমরা কিন্তু ফেজার নিচ্ছি না, আমরা জাস্ট ম্যাগনিটিউডটাকে নিচ্ছি। ভোল্টেজের ড্রপ হয়ে যাবে আমার আই ইন্টু এক্স, এটাই হয়ে যাবে আই ইন্টু এক্স, এটাই হয়ে যাবে আমাদের ভোল্টেজের ড্রপ। কোথা থেকে কোথার মধ্যে, সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের মধ্যে ভোল্টেজের ড্রপ হয়ে গেল এই এতটা, আই ইন্টু এক্স। আমরা ভোল্টেজ দিয়েছিলাম কতটা, আমরা ভোল্টেজ দিয়েছিলাম হচ্ছে ভি, আর তার মধ্যে কতটা ড্রপ হয়ে গেল, আই ইন্টু এক্স ড্রপ হয়ে গেল। এবার যদি আমরা লাইনের ইম্পিডেন্সটাকে বা লাইনের রিঅ্যাক্টেন্সটাকে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স প্রকাশ করতে চাই, তাহলে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স এটাকে অনেক সময় পার্সেন্টেজ এক্সও বলা যেতে পারে। রিঅ্যাক্টেন্সকে আমরা যেহেতু এক্স দিয়ে ডিনোট করি, তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ এক্সও লিখতে পারি। ঠিক আছে, পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স অথবা পার্সেন্টেজ এক্স দ্যাট ইকুয়াল টু কত হবে বলো,
পার্সেন্টেজের হিসাবে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমার ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি কত হয়েছে, আই ইন্টু এক্স, এটাকে আমরা উপরে রাখলাম। শতাংশ হিসাবে যদি প্রকাশ করতে চাই, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি হলো কত, আই ইন্টু এক্স হলো, আর ভোল্টেজ দিয়েছিলাম কত, ভি দিয়েছিলাম, মানে আই ইন্টু এক্স ডিভাইডেড বাই ভি। এটা হয়ে গেল আমার রেশিও, যতটা ভোল্টেজ ড্রপ হলো বাই যতটা ভোল্টেজ আমি দিয়েছিলাম, এটাকেই বলে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। কিন্তু পার্সেন্টেজ করতে গেলে আমাকে কি করতে হয়, 100 দিয়ে কিন্তু গুণ করতে হয়, তবে গিয়ে আমরা পার্সেন্টেজটাকে ভ্যালুটা পাবো। এটা যেটা পেতাম আই এক্স বাই ভি করলে আমরা পার ইউনিটের ভ্যালুটা পেতাম, আমরা কিন্তু পার্সেন্টেজ পেতাম না। পার্সেন্টেজ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হলো, সেটাকে আবার 100 দিয়ে গুণ করতে হলো, তবে গিয়ে আমরা কি পেলাম, পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সের ভ্যালুটা পেলাম। বুঝতে পারলে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা কি সবাই বুঝতে পারলে? তাহলে আমি নেক্সট টপিকে যেতে পারবো। আচ্ছা, রিঅ্যাক্টেন্স যেটা আছে আমি এখানে লিখলাম, এটা কিন্তু পার ফেজে, ঠিক আছে? 3 ফেজ সিস্টেম নিয়ে মেনলি আমরা ডিল করব, তখন আমাদের এক্সটা যেটা হবে সেটা কিন্তু পার ফেজের রিঅ্যাক্টেন্স, ঠিক আছে? অনুরূপভাবে আই যে কারেন্টটা, এটা কিন্তু পার ফেজের কারেন্ট, আর ভি যেটা আছে সেটা হচ্ছে পার ফেজের সঙ্গে, মানে প্রত্যেকটা ফেজের সঙ্গে নিউট্রালের যে ভোল্টেজ, সেটাকে আমরা ভি বলছি, ঠিক আছে? তাহলে পার ফেজের যে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স, সেটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, আই গণিত এক্স, এটা হচ্ছে কতটা ভোল্টেজ লাইনের মধ্যে ড্রপ হচ্ছে, ডিভাইডেড বাই কতটা ভোল্টেজ আমরা দিয়েছি, সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিসের হিসাব, না পার্সেন্টেজ ইম্পিডেন্সের হিসাব। এবার দেখো, যত তোমার এক্স বেশি হবে, মানে রিঅ্যাক্টেন্স যত বেশি হবে, তত তোমার পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সও বেশি হবে, হবে কি না? এক্স এর ভ্যালু যদি বড় হয়, তাহলে স্বাভাবিকভাবে আই ইন্টু এক্স বড় হবে, আই ইন্টু এক্স বড় হলে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সও বড় হবে। তো জেনারেলি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বা যে কোনো পাওয়ার সিস্টেম ইকুইপমেন্টস এর ক্ষেত্রে ইম্পিডেন্সটাকে তার অ্যাকচুয়াল ভ্যালুর পরিবর্তে এরকম ভাবে পার্সেন্টেজ ইম্পিডেন্স বা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স ফর্মে ডিনোট করা থাকে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারলে? সৌরভ কুন্ডু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারলাম স্যার। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা নেক্সট আমাদের একটা ডেরিভেশনে চলে আসবো। এই যে আমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্সটা তো আমরা জেনে গেলাম, অনেক প্রবলেমে তোমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্স ডাইরেক্টলি দেওয়া থাকে, ঠিক আছে? পার্সেন্টেজ ইম্পিডেন্স, এটাকে আমরা কিভাবে লিখছি, পার্সেন্টেজ এক্স, পার্সেন্টেজ ইম্পিডেন্স মানে পার্সেন্টেজ এক্স, এভাবেও লেখা যায়। এটার মানে কত পেলাম, এটার মানে আমরা পেয়ে গেলাম আই গণিত এক্স ডিভাইডেড বাই ভি মাল্টিপ্লাইড বাই কত, মাল্টিপ্লাই হয়ে গেল আমার 100 দিয়ে, ঠিক আছে? মাল্টিপ্লাই হয়ে গেল আমার 100 দিয়ে। এবার যদি আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে বলে, যদি বলে যে রিঅ্যাক্টেন্সের অ্যাকচুয়াল ভ্যালুটা কত, সেটা বার করো, কি করে বার করবো? রিঅ্যাক্টেন্সের অ্যাকচুয়াল ভ্যালুটা আমি কি করে বার করবো? দেখো, এক্স ইকুয়াল টু আমরা তাহলে কত পেয়ে যাচ্ছি বলো? এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি আমার, আমি শুধু এই এক্সটাকে বাঁ দিকে রাখতে চাইছি, তাহলে আমরা এদিকে গুণ করে দেবো। পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স তো আমার উপরে আছেই, পার্সেন্টেজ এক্স তো আছেই, পার্সেন্টেজ এক্স তো থাকলোই, তার সঙ্গে কে গুণ হবে বলো? পার্সেন্টেজ এক্স এর সঙ্গে কে গুণ হয়ে যাবে? উপরে হয়ে যাবে আমার ভি গুণ হয়ে যাবে, আর নিচে আমার চলে আসবে কে, আই চলে আসবে, আই চলে আসবে। আর এই 100টা কি হবে, 100টাও নিচেই চলে আসবে, তার মানে 100 ইন্টু আই হয়ে যাবে নিচে, 100 ইন্টু আই, এরকম ভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? এবারে এটাকে আমরা একটু মডিফাই করে লেখার চেষ্টা করব, এটাকে আমরা একটু মডিফাই করে লেখার চেষ্টা করব। এটা হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ এক্স যেরকম আছে থাকবে, পার্সেন্টেজ এক্স, এটা আমাদের ভ্যালু দেওয়া থাকবে প্রবলেমে, এটা যেরকম আছে থাকলো। আমরা উপরে ভি আছে, উপরে ভি আছে, তো তাকে আমরা আরেকটা ভি দিয়ে গুণ করে দিলাম, উপরে আরেকটা ভি দিয়ে গুণ করে দিলাম, কারণ নিচে আমরা ভি এটাকে নিয়ে আসতে চাইছি, ভি ইন্টু আই এই ফরম্যাটে আমরা নিয়ে আসতে চাইছি। কারণ আমরা পাওয়ার সিস্টেমে যে বিভিন্ন ইকুইপমেন্টস, যেমন হচ্ছে আমাদের ট্রান্সফরমার অথবা ধরো জেনারেটর, তাদের যে ক্যাপাসিটি, সেটাকে আমরা কিসে প্রকাশ করি, কেভিএ বা এমভিএ দ্বারা প্রকাশ করি। তো সেটা যাতে সুবিধা হয়, তার জন্য আমরা নিচে ভি ইন্টু আই এই ফরম্যাটে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তার মানে উপরে আমরা একটা ভি গুণ করলাম, নিচেও একটা ভি গুণ করলাম, ঠিক আছে? এবার এই যে ভিটা ছিল, এটা হচ্ছে কি, ফেজ টু নিউট্রালের ভোল্টেজ, এবং এটা কিসে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে ভোল্ট ইউনিটে আছে। আমরা ভোল্ট ইউনিটে জেনারেলি পাওয়ার সিস্টেম যখন হাই ভোল্টেজের ব্যাপার হয়, তখন ভোল্ট ইউনিটে আমরা জেনারেলি এক্সপ্রেস করি না। আমরা কোন ইউনিটে প্রকাশ করি বলো? ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কি আমরা ভোল্ট ইউনিটে লিখি? আমরা কি বলি যে 1,32,000 ভোল্ট বা 2,20,000 ভোল্ট? জেনারেলি আমরা বলি না, আমরা কি বলি 132 কেভি, আমরা বলি 220 কেভি, এরকম বলি, তাই না? আমরা তো 1,32,000 ভোল্ট বা 2,20,000 ভোল্ট এরকম জেনারেলি কিন্তু আমরা বলি না। তার জন্য সুবিধাজনক ভাবে জন্য আমরা এই যে ভি গুলো আছে, এই ভোল্টেজ যেগুলো আছে ভোল্ট ইউনিটে প্রকাশ করা আছে, সেগুলোকে আমরা নিয়ে চেষ্টা করব কিসে নিয়ে যাওয়ার, না আমরা নিয়ে যাবো এটাকে
কেভিতে। কেভিতে নিয়ে যেতে গেলে কি করতে হয়? ভোল্টকে কেভিতে নিয়ে যেতে গেলে কি করতে হয় বলো? আমরা এই এক্সটাকে কেভি এবং কেভিএ এই দুটোর ফর্মে নিয়ে আসতে চাইছি, তাহলে বলো আমার কি করতে হবে? ভোল্টটাকে কেভিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে? হাজার দিয়ে ভাগ করতে হবে, হাজার দিয়ে ভাগ করতে হবে এক্স্যাক্টলি। দেখো আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে আমরা এক্স সমান কত পেয়ে গেছি? এক্স সমান আমরা পেয়েছি উপরে, তাহলে কত পেয়েছিলাম বলো? পার্সেন্টেজ এক্স, আমার উপরে আছে পার্সেন্টেজ অফ এক্স মাল্টিপ্লাইড বাই কত আছে? ভি ইন্টু ভি, মানে দুটো ভি আছে, একটা ভি আর আরেকটা ভি আছে, নিচে কত আছে? 100 ইন্টু, হ্যাঁ ওই ভি দিয়ে উপর নিচে আবার গুণ কেন করলাম? হ্যাঁ, ভি দিয়ে উপর নিচে গুণ করলাম, তার কারণ হচ্ছে যে আমরা নিচে যেটা আমাদের আছে, নিচে কি ছিল? আই ছিল অনলি। নিচে তো আমাদের শুধুমাত্র আই ছিল, তাই না? নিচে তো কেবলমাত্র আই ছিল। কিন্তু পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা জেনারেটর বলি বা ট্রান্সফরমার বলি, ঠিক আছে, সেগুলোকে আমরা তার যে ক্যাপাসিটি সেগুলোকে কোন ইউনিটে এক্সপ্রেস করি বলো? জেনারেটরের ক্যাপাসিটি হোক বা অল্টারনেটর বা ধরো আমাদের ট্রান্সফরমার, তাদের ক্যাপাসিটিকে আমরা মেনলি কোন ইউনিটে প্রকাশ করি? কেভিএ বা এমভিএ এই ইউনিটে প্রকাশ করি, তাই না? তো তাতে যাতে এক্সপ্রেস করতে সুবিধা হয় সেই জন্য আমরা নিচে ভি ইন্টু আই এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করছি। ভি ইন্টু আই ফরম্যাটে নিয়ে এলে আমার এর ইউনিট কেভিএ প্রকাশ করতে পারবো আমরা, ঠিক আছে? এখন আপাতত ভি ইন্টু আই মানে ভোল্টেজটা, এটা ভোল্টেজে আছে আর এটা হচ্ছে ভোল্টে আছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ারে আছে, মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার আছে। এটাও আমার কেভিএতে নেই, কেভিএতে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? আস্তে আস্তে আমরা কেভিএতে নিয়ে আসবো। এবার দেখো সেটা আমরা কিভাবে করছি। এটা করবার জন্য আমরা উপরে আমার পার্সেন্টেজ এক্স তো আছে, উপরে আমাদের পার্সেন্টেজ এক্স তো আছে, এটা থাকলো। আচ্ছা এই যে ভিটা আছে, ভিটা আছে আমার ভোল্টে, আমরা এটাকে কেভিতে নিয়ে যেতে চাই, তার জন্য একে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম, একে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম। এর পাশে যে ভি আছে সেটাকেও আমরা কেভিতেই নিয়ে যেতে চাই, তার জন্য ওটাকেও আমরা 1000 দিয়েই ভাগ করে দিলাম। নিচে আমার কি থাকবে? নিচে হচ্ছে 100 আছে, 100 তো থাকলোই। আচ্ছা এই যে 1000 দিয়ে ভাগগুলো করলাম, এগুলোকে আমরা নিচে উপরের কোয়ান্টিটি গুলোকে 1000 দিয়ে ভাগ করেছি, নিচেরটাকেও আমরা কেভিএতে নিয়ে যেতে চাই, তার জন্য এই ভোল্টেজটাকে আমি কেভিএতে নিয়ে যাওয়ার জন্য কি করব? এটাকেও আমি কেভিতে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করলাম। আইটাকে আমরা অ্যাম্পিয়ারে রেখেছি, এটাকে আর আমরা কিছু দিয়ে ভাগ করলাম না। তাহলে দেখো উপরে আমি দুটো 1000 দিয়ে ভাগ করেছি, নিচে আমি একটা 1000 দিয়ে ভাগ করেছি, মানে নিচে আর একটা 1000 আমার ভাগ করা যেত, কিন্তু আমরা সেটা করিনি। তাহলে আমি সেই নিচের 1000টাকে আমি কোথায় নিয়ে যাবো? আমি উপরে লিখতেই পারি, উপরে আমি 1000 দিয়ে গুণ করে দিলে ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেল। ব্যাপারটা ব্যালেন্স হলো কিনা? উপরে এই একটা 1000, নিচে এই একটা 1000, আর এখানে যে এই একটা 1000 তাকে আমি এটা দিয়ে ব্যালেন্স করে দিলাম, এই 1000টা দিয়ে ব্যালেন্স করে দিলাম, তাহলে ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেল। এটা সবাই বুঝতে পারলে তো? এই স্টেপটা সবাই বুঝতে পেরেছো? দেখো আমরা ভোল্টেজ না স্যার আরেকবার বলুন। কেভিতে নিয়ে, দেখো এটা আমার পার্সেন্টেজ এক্স, এটা তো কোনো সন্দেহ নেই, এটা পার্সেন্টেজে বলা থাকবে, 5%, 10%, 15% যা বলা থাকুক, এটা নিয়ে কোনো ডাউট নেই, পার্সেন্টেজ এক্সটা অ্যাজ ইট ইজ থাকলো। এবার হচ্ছে আমার এই যে ভিটা আছে, ভিটাকে আমরা ভোল্টে আছে, ভোল্টটাকে আমরা কেভিতে নিয়ে যেতে চাই, কেভি কিলো ভোল্টে নিয়ে যেতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করলাম। এই যে ভোল্টটা আছে এটাকেও আমি 1000 দিয়ে ভাগ করলাম, তবে কেভিতে নিয়ে যেতে পারবো। নিচের যে জিনিসটা আছে সেটা আমার ভোল্টে আছে, এটা হচ্ছে কারেন্টটা অ্যাম্পিয়ারে আছে, তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার। কিন্তু আমরা জেনারেলি পাওয়ার সিস্টেমের কোনো ইকুইপমেন্টকে ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে বলি না, আমাদের পাওয়ার সিস্টেমে বড় বড় জিনিস থাকে, আমরা কেভিএ এমভিএ এগুলোতেই আমরা জেনারেলি ইউজ করে থাকি। তো তার জন্য আমরা কি করব? এইটাকে আমরা কেভিএ তে যদি নিয়ে যেতে চাই, তাহলে এই ভিটাকে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। ভোল্টে ছিল, 1000 দিয়ে ভাগ করলাম, কেভি হয়ে গেল, কেভি ইন্টু অ্যাম্পিয়ার মানে কেভিএ হয়ে গেল। এবার দেখো আমি উপরে এই একটা 1000 আর একটা 1000 করেছি, নিচে একটা 1000 করেছি, তাহলে আমার কি হলো? মানে ব্যালেন্স কি হয়েছে? ব্যালেন্স তো হয়নি। এই 1000-এর সঙ্গে এই 1000টা আমি কেটে দিতে পারি, কিন্তু এই 1000টাকে কার সঙ্গে কাটবো? তার জন্য আমাকে ব্যালেন্স করবার জন্য এখানে আরেকটা 1000 আমাকে ইউজ করতে হয়েছে উপরে। বুঝতে পারলে? এবার ব্যাপারটাকে ব্যালেন্স করবার জন্য আমি উপরে এই 1000টাকে আবার গুণ করলাম, এই যে 1000টা সেটা আমার এই কারণেই এখানে গুণিত হলো, আদারওয়াইজ কিন্তু এটা হতো না। তাহলে এবার ব্যাপারটা কি হয়ে গেল? পার্সেন্টেজ এক্সটা পার্সেন্টেজ এক্সই থাকলো, এটা আমার পার্সেন্টেজ এক্স হয়ে গেল। নেক্সট আমার কি হয়ে গেল?
পার্সেন্টেজ এক্স এর পরে কে আছে, ভোল্ট বাই থাউজেন্ড, মানে হচ্ছে এটা আমার কি কেভি, এটা একটা কেভি হয়ে গেল তাই না, কিলো ভোল্ট হয়ে গেল। এই যে জিনিসটা ভোল্ট বাই থাউজেন্ড, এই জিনিসটাকে আমরা কেভি বলতে পারি। এটা একটা কেভি আর এটা একটা কেভি, তার মানে দুটো কেভি কেভি গুণ করলে কি হয়, কেভি স্কোয়ার। কেভি স্কোয়ার হয়ে গেল, পার্সেন্টেজ এক্স গণিত কেভি স্কোয়ার ডিভাইডেড বাই কি হলো, আচ্ছা এই যে আমার 100, নিচে 100 আছে আর উপরে 1000 আছে, এটা তো কেটে যাবে। এই 100-র সঙ্গে 1000 কাটলে উপরে 10 থাকে, 10 পড়ে থাকে, তাহলে 10টা উপরে পড়ে থাকলো, 10 গণিত পার্সেন্টেজ এক্স গণিত কেভি স্কোয়ার। আর নিচে কি হবে, এটা হচ্ছে আমার কেভি হয়ে গেল, ভোল্ট বাই থাউজেন্ড মানে হচ্ছে কেভি ইন্টু আইটাতে কিসে আছে, অ্যাম্পিয়ারে আছে তাই না, আইটা আমার অ্যাম্পিয়ারে আছে, মানে নিচেরটা হয়ে গেল আমার কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে প্রকাশ পাবে, তাই তো। তার মানে 10 গণিত পার্সেন্টেজ এক্স গণিত কেভি স্কোয়ার ডিভাইডেড বাই কেভিএ, এটা হয়ে গেল আমাদের এক্স এর ভ্যালুটা। আমি একটু ভালো করে লিখে নিই পরের পাতায় এক্স এর ভ্যালুটাকে। এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু আমরা এরকম পাচ্ছি, পার্সেন্টেজ অফ এক্স অর্থাৎ পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স মাল্টিপ্লাইড বাই, সরি ভুল লেখা হলো, এখানে একটা 10 থাকতো, 10 গণিত পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স, 10 ইন্টু পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স, পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স গণিত কেভি স্কোয়ার, গণিত কেভি স্কোয়ার ডিভাইডেড বাই কত, কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আবার যদি পার্সেন্টেজ এক্সটাকে আর একটা মডিফাইড ফর্মুলা হিসেবে প্রকাশ করতে চাই, অলরেডি আমরা পার্সেন্টেজ এক্স এর ভ্যালু আমরা জেনেছি আই এক্স ডিভাইডেড বাই ভি, কিন্তু সেই ফরম্যাটে না লিখে আমরা পার্সেন্টেজ এক্সটাকে এরকম ভাবেও তো লিখতে পারি, এখান থেকে পার্সেন্টেজ এক্সটাকে সেপারেট করে নাও, কি হবে তাহলে, কেভিএ থাকছে উপরে, উপরে আমার কেভিএ থাকছে, গণিত কত থাকছে কেভিএ, তার সঙ্গে এক্সটা এক্সকে, কেভিএ গণিত এক্স ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমার 10 গণিত কেভি স্কোয়ার, 10 গণিত কেভি স্কোয়ার। ঠিক আছে, কেভিএ গণিত এক্স ডিভাইডেড বাই 10 গণিত কেভি স্কোয়ার, এই হয়ে গেল আমাদের পার্সেন্টেজ অফ এক্স বা পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সের আমাদের একটা ফর্মুলা। আগে একটা ফর্মুলা আমাদের পেয়েছিলাম, সেটা হচ্ছে ডাইরেক্ট, সেটা হচ্ছে আই গণিত এক্স ডিভাইডেড বাই ভি, সেটা থেকেই মডিফাই করে আমরা এইরকম আর একটা ফর্মুলা পেয়ে গেলাম, পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স ইকুয়াল টু হচ্ছে কেভিএ গণিত এক্স, এক্স মানে হচ্ছে অ্যাকচুয়াল রিঅ্যাকটেন্স পার ফেজ ডিভাইডেড বাই হচ্ছে 10 গণিত কেভি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলার দ্বারাও আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এবার মনে করো যে এক্সটা তো রিঅ্যাকটেন্স, আমাদের এই লাইনটা রিঅ্যাকটেন্স আমরা দেখতে পাচ্ছি এক্স হয়েছে। এবার যখন এখানে এই লাইনের রিঅ্যাকটেন্স আমি কত বলেছি, এক্স, তাই তো, লাইনের রিঅ্যাকটেন্স হচ্ছে এক্স। এখন যদি এখানে ফল্ট হয়ে যায়, একদম এন্ডে মনে করো ফল্ট হয়ে গেছে, এই জায়গাতে মনে করো ফল্ট হয়ে গেছে, এরকম জায়গায় ফল্ট হয়ে গেছে, মানে লোডে আর পাওয়ার পৌঁছাবে না, তাহলে কারেন্টটা কোন পথে যাবে, কারেন্ট এখন আমার এই জেনারেটর থেকে আসবে, এই দিক দিয়ে যাবে, এই পথে গিয়ে গ্রাউন্ড দিয়ে ব্যাক করে যাবে, ঠিক কিনা, কোন পথে যাবে কারেন্টটা, এই দিক দিয়ে যাবে, গিয়ে এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে এই গ্রাউন্ডের মধ্যে দিয়ে আবার সোর্সের এখানে ব্যাক করে যাবে। তাহলে তখন যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলতে পারি, এটাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট অথবা আইএসসি বলতে পারি। এই কারেন্টটা তো একটা বেশি কারেন্ট, এটাকে আমরা আইএসসি বলবো, শর্ট সার্কিট কারেন্ট বলবো। তাহলে শর্ট সার্কিট কন্ডিশনে আমার যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের ম্যাগনিটিউড কত হবে বলো দেখি, শর্ট সার্কিট কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার ম্যাগনিটিউড কত হবে, আমরা পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স ক্যালকুলেট করে ফেলেছি, শর্ট সার্কিট কন্ডিশনে কারেন্টের ম্যাগনিটিউড কত হবে, সিম্পলি বলো, তখন আর আইটাকে ভেবো না, এই আইটা তখন আর আমার নেই, মনে করো শর্ট সার্কিট কারেন্ট তখন আমার আইএসসি, এরকম শর্ট সার্কিট যদি হয়ে যায় তখন তো কারেন্ট এখানে হবে আইএসসি, আইএসসি কারেন্ট এদিক দিয়ে গিয়ে ওই শর্ট সার্কিট পাথ দিয়ে আবার গ্রাউন্ড দিয়ে ব্যাক করবে। তাহলে শর্ট সার্কিট কারেন্টের মান কত, এখানকার ভোল্টেজ কত, এই জায়গাকার ভোল্টেজ কত ভি, এখানকার ভোল্টেজ কত 0, তাহলে এখান দিয়ে কারেন্ট কত যাবে, এই এখানকার রিঅ্যাকটেন্স কত এক্স, তাহলে ভি মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স, এটাই তো পার্সেন্ট, এটাই তো আইএসসি। তাহলে আইএসসি সমান আমরা কি লিখতে পারি, আইএসসি সমান আমরা লিখতে পারি ভি মাইনাস 0 আইএসসি মানে শর্ট সার্কিট কারেন্ট, দ্যাট ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের কত, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই কত, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স, অথবা সিম্পলি ভি বাই এক্স, ভি বাই এক্স, এটা হয়ে গেল শর্ট সার্কিট কারেন্টের মানটা। ঠিক আছে, ভি বাই এক্স এটা হয়ে গেল শর্ট সার্কিট কারেন্টের মানটা।
কিন্তু এর আগে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সের ফর্মুলাতে কি দেখেছি? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স এক্স সমান কত? পার্সেন্টেজ এক্স সমান কত? আমরা এর আগে দেখেছি আই গণিত এক্স ডিভাইডেড বাই কত? আই গণিত এক্স ডিভাইডেড বাই ভি গণিত কত? 100। আই গণিত এক্স ডিভাইডেড বাই ভি গণিত 100, এটা আমরা আগে লিখেছি, আগে একবার লিখেছি, একদম ফার্স্টেই লিখেছি। দেখো পার্সেন্টেজ এক্স এর ফর্মুলাতে লিখেছি আই গণিত এক্স বাই ভি গণিত 100, এটা আমরা লিখেছি। তাহলে এখান থেকে আমরা কিন্তু ভি ডিভাইডেড বাই এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু একটা বার করে নিতে পারি। ভি ডিভাইডেড বাই এক্স এর একটা আমরা ভ্যালু বার করে নিতে পারি। সেটা কত? এখানে ভিটা আছে আর এখানে এক্স আছে, আমরা ভি আর এক্সটাকে উল্টো দিকে নিয়ে চলে যাই, তাহলে পেয়ে যাবো ভি বাই এক্স এর ভ্যালু কত বলো? ভি বাই এক্স করে পাচ্ছি, বুঝতে পেরেছো তো? এই ভি আর এই হলো এক্স, এই ভি বাই এক্স তাহলে আমরা পেয়ে যাবো না? ভি বাই এক্স সমান কত হয়ে যাচ্ছে বলো? ভি বাই এক্স সমান আমার হয়ে যাচ্ছে আইটা এদিকে থাকছে গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। তাহলে এই যে ভি বাই এক্স এর এই যে ভ্যালুটা, এটাই আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি। সাবস্টিটিউট করে দিলে এটা কত দাঁড়াচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমার আই গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। ঠিক আছে, পার্সেন্টেজ অফ এক্স। এখানে আইটা কি আমার বলা হয়নি, এখানে যে আই কারেন্টটা বলেছিলাম, আই কারেন্টটা কিন্তু রেটেড কারেন্ট। ঠিক আছে, এই যে কারেন্টটা আমরা বলেছিলাম আই, এই আই কারেন্টটা কি? আই কারেন্টটা হচ্ছে যখন আমরা রেটেড কারেন্ট ওই লাইনের মধ্যে দিয়ে ফ্লো করাবো। ঠিক আছে, রেটেড কারেন্ট পার ফেজ বা ফুল লোড কারেন্টও বলা যেতে পারে। আই ইজ দা ফুল লোড কারেন্ট অথবা রেটেড কারেন্ট। ঠিক আছে, আইটাকে আমরা বলতে পারি ফুল লোড কারেন্ট বা রেটেড কারেন্ট। প্রত্যেকটা ফেজে যে ফুল লোড কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা বলছি কি? আই। তাহলে ফুল লোড কারেন্টের সাপেক্ষে যদি আমরা এই শর্ট সার্কিট কারেন্টকে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে পাবো? দেখো আইএসসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ফুল লোড কারেন্ট গুণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। ঠিক আছে, এই ফর্মুলার মাধ্যমেও কিন্তু আমরা শর্ট সার্কিট কারেন্টকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এই জিনিসটা কি, এই স্টেপগুলো কি সবাই বুঝতে পারলে? এই স্টেপের উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী ধাপগুলো আসবে। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং এগুলো খুব ইজি, মানে ইজিলি ডিরাইভ করাও যায়। এই স্টেপটা কি সবাই বুঝতে পেরেছো? শেখ সইফুল, সইফুল সইফুল, সৌম্যধর, হ্যাঁ স্যার। হ্যালো সৌম্যধর, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি শুনতে। হ্যাঁ, এই দেখো, আচ্ছা এই যে শর্ট সার্কিট কারেন্টটা আমি লিখলাম, শর্ট সার্কিট কারেন্ট ছাড়ো, শর্ট সার্কিট কারেন্টের আগে আমি যে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটাকে লিখলাম, এইটা কিভাবে লিখলাম বলো? এই যে ফর্মুলাটা এলো, এটা কিভাবে এলো? এক্স ইকুয়াল টু যে 10 ইন্টু পার্সেন্টেজ এক্স ইন্টু কেভি স্কোয়ার বাই কেভিএ, এটা কি করে এলো? স্যার ওইখানে যে উপরে যেটা এটা আমরা কোথা থেকে আনলাম? স্যার এক্স ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ এক্স, আর যেখানে ভোল্টেজ গুলো মানে উপরে যে দুটো ভোল্টেজ মাল্টিপল আকার আছে সেগুলোকে স্যার কেভি আকারে প্রকাশ করেছে ওইগুলোকে, মানে ভি বাই 1000 করা হচ্ছে। স্যার ভি বাই 1000 ইজ ইকুয়াল টু স্যার কেভি, আর দুটো কেভি স্যার, তাহলে কেভি স্কোয়ার হয়ে গেল। আর যেহেতু এগুলোকে মানে উপর আর নিচেটাকে সমান করার জন্য এখানে 100 গুণ 1000 গুণ করা হয়েছে। এরপর স্যার সেই জন্য এরপর এখানে একটা 100 আছে, এরপর 100 আর 1000 স্যার কেটে গিয়ে স্যার 10 হয়ে গেছে স্যার, সেই জন্য এই আকারটা এসেছে। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, তাই তো? পার্সেন্টেজ অফ এক্স সেটা আমরা কত লিখতে পারি? যদি আমাদের অ্যাকচুয়াল রিঅ্যাকটেন্সের ভ্যালু বলে দেওয়া থাকে, সেটা হয়ে যাবে পার্সেন্টেজ অফ এক্স ইকুয়াল টু কেভিএ গুণিত এক্স ডিভাইডেড বাই 10 গুণিত কেভি স্কোয়ার, তাই তো? এটা আমাদের পার্সেন্টেজের হিসাবে আমরা যদি লিখি, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা তো আমরা লিখতেই পারি। বেশ, আচ্ছা এবারে হচ্ছে কি, যদি ধরো আমাদের শর্ট সার্কিট হয়, পাওয়ার সিস্টেমের মধ্যে যদি মনে করো শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে সেই অবস্থায় এখানে কারেন্ট, এই কারেন্টটা কিভাবে এলো? এই শর্ট সার্কিট কারেন্টটা ভি মাইনাস 0/x, এটা কেন লিখলাম? ভি মাইনাস 0/x কেন লিখলাম? এই নেটওয়ার্ক থেকে আমাকে বলো, এই নেটওয়ার্ক থেকে আমাকে বলো ভি মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স আমি কেন লিখলাম শর্ট সার্কিট কারেন্টটা? এখানকার ভোল্টেজ কত? এই এন্ডের ভোল্টেজ কত?
এখানকার ভোল্টেজটা কত? এটা হচ্ছে ভি, এই জায়গাকার ভোল্টেজ ভি। শর্ট সার্কিট হয়েছে কোথায়? এইখানে হয়েছে। এখানকার ভোল্টেজ কত? যেখানে শর্ট সার্কিট হয় সেই পয়েন্টের ভোল্টেজ কত হয়ে যায়? শোনা যাচ্ছে? ধর হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সৌরভ সেন বলো। আচ্ছা বলো তাহলে, এই শর্ট সার্কিট যে পয়েন্টে হয় ওই পয়েন্টের ভোল্টেজ কত হয়ে যাবে? 0 ভোল্ট হয়ে যাবে এখানটা। 0 ভোল্ট হয়ে যাবে। আর যেখানে আমার সোর্স এন্ড আছে সেখানে ভোল্টেজ কত আছে? ভি আছে। তাহলে ভি মাইনাস 0, এটা হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স, ডিভাইডেড বাই এই পথে রিঅ্যাকটেন্স কত আছে? এক্স আছে। তার জন্য ভি মাইনাস 0 বাই এক্স, তাই তো? ভি বাই এক্স, তার মানে হয়ে যাচ্ছে ভি বাই এক্স সিম্পলি। ভি বাই এক্সটাই কি? ভি বাই এক্সটাই হচ্ছে শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউড। ঠিক আছে, এবারে এই জিনিসটা আমরা কি করে পেলাম? শর্ট সার্কিট কারেন্টটাকে আমরা ওই রেটেড কারেন্টের ফর্মে কি করে লিখতে পারি? সালমান হক বলো। সালমান? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ব্যাপারটা আমরা কি করে লিখছি বলো? ভি বাই এক্স থেকে আমরা এই যে ফুল লোড কারেন্ট যেটা আছে তার সাপেক্ষে আমরা কি করে লিখতে পারি শর্ট সার্কিট কারেন্টটাকে? কি বলেন স্যার, একবার বলুন। এই যে আমরা ভি বাই এক্স সমান এই যে লিখেছি আই ইন্টু 100 বাই পার্সেন্টেজ এক্স, এটা আমরা কি করে লিখছি? ওটা স্যার পার্সেন্টেজ এক্স এর যেটা পাচ্ছি আমরা, পার্সেন্টেজ এক্স এর যে বেসিক ডেফিনেশন, হ্যাঁ ডেফিনেশন যেটা সেখান থেকে আমরা পাচ্ছি। দেখো আইএক্স বাই ভি থেকে আমরা পার্সেন্টেজ এক্স ইকুয়াল টু আমরা, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে স্যার আয়ের যদি এটা মানে ক্যালকুলেশন করি তাহলে ওই ভ্যালুটা আমরা পাবো। মানে ভি বাই এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি আই গণিত 100 বাই পার্সেন্টেজ অফ এক্স, তাই তো? তাহলে সেটাকে আমরা জাস্ট এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, তাই তো? পার্সেন্টেজ অফ এক্সটাকে আমরা ওখানে জাস্ট সাবস্টিটিউট করলে পেয়ে যাচ্ছি। তাহলে আইটা এক্ষেত্রে আমাদের কি কারেন্ট বললাম? আইটা হচ্ছে ফুল লোড কারেন্ট। মানে যখন আমরা ফুল বা রেটেড লোডকে যখন আমরা কানেক্ট করেছিলাম ওই নেটওয়ার্কে, সেইখানকার যে কারেন্ট, তখন যে কারেন্টটা ছিল সেই কারেন্টটাকে আমরা বলছি আই কারেন্ট, তাই তো? তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের আইএসসি। আইএসসি ঠিক আছে, তাহলে এইটা তো আমরা দেখেই নিলাম। আর এর পরের দিন আমরা একটা জিনিস করব। পরের দিন আমরা যে পরবর্তী যে পার্টসগুলো থাকছে, পার্সেন্টেজ, রিঅ্যাকটেন্স, বেস কেভিএ, ঠিক আছে, সেই পার্টসগুলো আমরা পরের দিনের ক্লাসে ওগুলো ডিসকাস করব। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত ডিসকাশন রাখলাম। ঠিক আছে, পরের দিন আমরা শর্ট সার্কিট কেভিএ ক্যালকুলেশন এবং কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এই ফর্মুলাগুলো তোমরা রেডি করবে এবং এগুলোর ভিত্তিতে পরের দিন দেখে রাখবে, এবং এর পরের দিন কিছু নিউমেরিক্যাল প্রবলেম এর ভিত্তিতে সলভ করবে। তোমরা ক্যালকুলেটর নিয়ে রেডি থাকবে। ঠিক আছে।